জি স্যার। ওয়ালাইকুম সালাম। আমি হাফ সেঞ্চুরির জন্য ওয়েট করতেছিলাম, তোমাদের 50 পার হওয়ার জন্য পার্টিসিপেন্ট। কি সবাই খাওয়া দাওয়া করে আসছো ঠিকঠাক মতো? স্যার এখনো খাই নাই। কি বলে এখনো খাই নাই? আজকে তো সারাদিন ক্লাস হবে। স্যার একটু আগে ব্রেক করলাম স্যার, এখন কি খাবো স্যার? এই কয়টা বাজে ব্রেকফাস্ট করে? তুমি বাংলাদেশে আছো নাকি অন্য দেশে? স্যার বাংলাদেশি স্যার। সবাই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করে নাও, আজকে ক্লাস চলতেই থাকবে। সিয়ারা বলছে না এরকম? দুইটা চার। আচ্ছা আমরা আরেকটু দেখি। আমরা তাহলে ক্লাস শুরু করি, ঠিক আছে? আমি ভিডিও করে দিই, তোমাদের অনেকে ব্যান্ডউইথ প্রবলেম থাকে। স্লাইড দেখতে পারতেছো? জি স্যার। আমরা গত ক্লাসে যা পড়েছিলাম কেউ কি বলতে পারো কি কি পড়েছিলাম আমরা লাস্ট ক্লাসে? মনে আছে কারো কি পড়েছিলাম? স্যার যত ধরনের ফ্লো আছে ফ্লোগুলো করানো হয়েছিল স্যার সঙ্গে। সেই যত ধরনেরটা কি বলো দেখি একটু। স্যার স্টেডি ফ্লো, আনস্টেডি ফ্লো, ইউনিফর্ম ফ্লো, তারপরে স্যার ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, তারপরে স্যার স্ট্রিম লাইন, টিউব লাইন, মানে টাইম লাইন, এইসব ডেফিনেশনগুলো। স্যার লাইন পড়াইছেন স্যার, আর হচ্ছে স্যার ফ্লো পড়াইছেন স্যার। লাইনগুলা কি কি বলো দেখি, ফ্লো তো একজন বললো। স্যার পাথ লাইন, স্ট্রিম লাইন্স, স্ট্রিক লাইন্স অথবা ফিলামেন্ট লাইন্স, আর টাইম লাইন, আর একটা হচ্ছে স্যার স্ট্রিম টিউব স্যার। ঠিক আছে, যেহেতু ভার্চুয়াল ক্লাস আমি আর ফিডব্যাক আর বেশি নিচ্ছি না। আমরা ডেফিনেশন এই পর্যন্ত পড়াই, কারণ আমি তো বললাম বারবার তোমাদের যে আমি হচ্ছে ডেফিনেশন পড়াই আর সাথে শেষের দিকে একটু ডিরাইভেশন পড়াই। তো আজকে আমরা কিছু ডিরাইভেশন দেখব ডেফিনেশনের পরে। তো আমি তো সাধারণত লিখে পড়াই, কিন্তু তোমাদের তো এখানে লেখার অপশন যেহেতু করা যাচ্ছে না, লিখতে টাইম লাগে, এই জন্য আমি বেশি টাইমের কথা বলছি। তো এত টাইম হয়তো লাগবে না, তার আগে আমরা চেষ্টা করবো আজকে শেষ করে দিতে এই চ্যাপ্টার। তো তোমরা যেখানে না বুঝো অবশ্যই কোশ্চেন করবে, কারণ পরবর্তীতে বুঝবে না যদি এখন ক্লিয়ার না হয়, ঠিক আছে? তবে খুবই সিম্পল, এগুলো তোমরা আগে পড়ছো। আমরা আজকে ডিরাইভেশনে যাব একটু। এই তোমরা কিন্তু মেইল অ্যাড্রেস আমাকে দেও নাই, ক্লাসের শেষে মেইল অ্যাড্রেস দিয়ে দিও, আমি স্লাইডগুলো দিয়ে দিব। তো আমরা আজকে পড়বো হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন তো তোমাদের জানার কথা, কেউ বলতে পারো কন্টিনিউটি ইকুয়েশন কি? কন্টিনিউটি ইকুয়েশন কি কেউ কিছু বলতে পারো? কেউ কথা বলছো না? বলো কে বলতে চাচ্ছ? আচ্ছা যদি না বলতে চাও তাহলে আমি বলি, কে করা যাবে বলো দেখি। স্লাইড দেখা যাচ্ছে? কনজারভেশন অফ মাসের প্রিন্সিপালের উপর বেসিস করে তোমার কন্টিনিউটি ইকুয়েশনটা বলা হয়। সেটা হচ্ছে যে কোন একটা পাইপ
ফ্লোর মধ্যে যদি কোনো ফ্লুইড এড করা হয় না হয় অথবা রিমুভ করা না হয়, তো প্রত্যেক সেকশন থেকে যদি আমরা কনসিডার করি সেইখানে মাস ফ্লো রেট সেম থাকবে। মাস ফ্লো রেট সেম থাকবে আমাদের যদি কোনো একটা ফ্লোয়িং ফ্লুইডে, সেটা যদি পাইপ ফ্লোতে যদি আমাদের কোনো ফ্লুইড এড না হয় বা ওয়াটার সাপোজ ধরো যদি এড না করি বা আমরা রিমুভ না করি, তো সেই ক্ষেত্রে পাইপের যে কোনো সেকশনে প্রতি মুহূর্তে যে মাস ফ্লো করে সেটা সেম থাকবে। বুঝতে পারছি? আমরা এটা একটু ডেসক্রিপশনে যাই, তারা একটু ক্লিয়ার হবে। আমরা যেমন ধরো যদি এরকম একটা পাইপ ফ্লো হচ্ছে, একটা পাইপ এরকম ট্যাপারিং যদি থাকে, ট্যাপারিং না থাকলে হবে, এরকম একটা পাইপের হচ্ছে আমরা সেকশন 1 এবং সেকশন 2 এরকম দুইটা সেকশন ধরে নিলাম আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনের সুবিধার্থে। তোমরা কি ফিগার দেখতে পারতেছো? জি স্যার। স্যার ঠিক আছে, যদি এখানে কনফিউজিং হয় অবশ্যই আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবো। আমি তো আসলে সবাইকে স্লাইডের কারণে দেখা যাচ্ছে না, গ্যালারি ভিউতে যায়। এরকম দুইটা সেকশন যদি আমরা নিই যেটাতে ফ্লুইড ফ্লো হচ্ছে, ধরে নিলাম তোমার যে সেকশন 1 এ হচ্ছে, সেকশন 1 আমরা কনসিডার করলাম যে এখানে V1 হচ্ছে এভারেজ ভেলোসিটি, র হচ্ছে ডেনসিটি এবং এ হচ্ছে এরিয়া, পাইপ এরিয়া ওই 1 নম্বর সেকশনে। এবং সিমিলারলি যদি V2 A2 ধরি, তাহলে আমার 2 নম্বর সেকশনে যদি আমরা এইভাবে কনসিডার করি, তাহলে ফ্লো রেট কিভাবে 1 নম্বর সেকশনে ফ্লো রেট হবে হচ্ছে ডেনসিটি ইনটু এরিয়া ইনটু ভেলোসিটি। ঠিক আছে? এবং 2 নম্বর সেকশনে ফ্লো রেট হবে ডেনসিটি এরিয়া ইনটু ভেলোসিটি। আমরা কন্টিনিউইটি ইকুয়েশনে বলতে চাচ্ছি যে কনজারভেশন অফ মাস, ল অফ কনজারভেশন অফ মাস হচ্ছে কি মাস কখনো মানে এখানে এডিশনও হয় না এবং হচ্ছে এইখান থেকে রিমুভও হয় না। সেই থিওরেম কারণে আমরা বলতে চাচ্ছি যে 1 নম্বর সেকশনে যে মাস ছিল এবং 2 নম্বর সেকশনে রেট অফ ফ্লোটা ইকুয়াল থাকে, এবং এটাই হচ্ছে কন্টিনিউইটি ইকুয়েশন, যেটা আমরা ম্যাথমেটিক্যাল ফর্মে আসলে দেখানোর চেষ্টা করি। বুঝতে পারছো যে মাস ফ্লো রেটটা একটা পাইপের যে কোনো সেকশনে ইকুয়াল থাকবে, এটাই হচ্ছে আমাদের কন্টিনিউইটি ইকুয়েশন। যদি কনজারভেশন অফ মাস লকে মেইনটেইন করে, তার মানে হচ্ছে কি যে কোনো মাস এড হবে না এবং সেখান থেকে রিমুভ হবে। এই কন্ডিশনে হচ্ছে আমরা যে কোনো সেকশনে মাস ফ্লো রেট একই থাকে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের কন্টিনিউইটি ইকুয়েশন। এখানে কারো কোশ্চেন আছে? এখন এই ইকুয়েশনটাকে আমরা ডিরাইভেশন, এটা তো আমরা বললাম যে ইকুয়েশনটা কি। এখন প্রশ্ন হচ্ছে ইকুয়েশনটা কিভাবে আসলো। ঠিক আছে? এই সেটা আমরা ডিরাইভ করতে, ডিরাইভেশন মানে হচ্ছে যে আমাদের একটা ইকুয়েশন কিভাবে আসলে সেটা ফর্ম হলো, সেটা হচ্ছে ডেরিভেশন। এখন আমরা সেইখানে যাব যে এটা কিভাবে আসলো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন আমরা যাব হচ্ছে সেই ডেরিভেশনটা কিভাবে হলো, সেটা আমরা প্রথমে যাব হচ্ছে তোমার ওয়ান ডাইমেনশনাল স্টেডি ফ্লো। ঠিক আছে? ওয়ান ডাইমেনশনাল স্টেডি ফ্লো মানে হচ্ছে, ওয়ান ডাইমেনশন মানে হচ্ছে আমরা শুধু লঙ্গিচুডিনাল চেঞ্জটাকে চিন্তা করি, যে কোনো একটা জায়গায় চেঞ্জ চিন্তা করবো, আদার্স ল্যাটারাল এবং স্পেস মুভমেন্টটাকে আমরা কনসিডার করবো না। তো সেই ক্ষেত্রে আমরা দেখো এরকম আরেকটা পাইপ সেকশন, সেম সেম আগেরটার মতোই, যেখানে আমরা হচ্ছে পাইপটা এখানে আসলে মানে অরিজিনাল পাইপটাই দেখানোর চেষ্টা করছি আমি। তো এখানে এরকম একটা সেকশন নিয়েছি আমি এবং দুইটা সেকশন কনসিডার করছি, করে আমরা সামনে আগাচ্ছি। কি বলছে যে কনসিডার দ্য ফ্লো বিটুইন সেকশন 1 and 2 স্ট্রিম টিউব অ্যাজ এ শোন ইন ফিগার।
আমরা যে স্টিম টিউবটা তোমাদের আগে বলছিলাম কেন দরকার, যে ওয়াটারের মধ্যে এরকম একটা টিউব কনসিডার মানে আমরা ধরে নিছি আর কি আমাদের ডিরাইভেশনের সুবিধার্থে। এরকম টিউবের মাঝখানে দুইটা সেকশন কনসিডার করছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন এই আগের মতোই যে দুইটা সেকশনের ক্রস সেকশন এরিয়া হচ্ছে A1 A2, ভেলোসিটি V1 V2। এখন আমরা ধরে নিয়েছি যে DS1, এই যে এখানে দেখো DS1 এবং DS2 মানে খুব স্মল মুভমেন্ট, মানে ডিস্টেন্স যে সে মুভ করছে এটাকে আমরা খুব ক্ষুদ্রভাবে, ডিরাইভেশন সাধারণত তাই করা হয়, একটা স্মল অংশের জন্য চিন্তা করা হয়, তারপর আমরা টোটালটা চিন্তা করি, তাই না? সেই কারণে খুবই ক্ষুদ্র একটা ডিস্টেন্স, ফিগারের দিকে খেয়াল রাখো যে DS1 এবং DS2 অল্প একটা ডিস্টেন্স, যেটা হচ্ছে ফ্লুইড পার্টিকেল গুলা মুভ করছে, সেটাকে আমরা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল টাইম, একটা অল্প সময় ডিটি সময়, যেটা তো আসলে ফিগারে দেখানো যাচ্ছে না, সময়টা হচ্ছে এই যে ডিএস পরিমাণ যে মুভমেন্ট করছে পার্টিকেল ফ্লুইড, সেটা স্যার হচ্ছে কেমন যেন একটা সাউন্ড আসতেছে। সাউন্ড কেন আসবে? এখানে সবই তো মিউট করা আছে। জি এখন স্যার, এক নাগাড়ে একটা সাউন্ড আসতেছে। সাউন্ডটা কি মানে হালকা নাকি বেশি? ও, এটা হচ্ছে ল্যাপটপ তোমার ওই যে কুলিং এর সাউন্ড হচ্ছে। আনমিউট করে একটু দেখি। স্যার কেমন যেন হরর মুভি। তোমাদের তো দাঁড়াও আমি একটু বলছি। আউটফ্লো ফ্লুইড মাস থ্রো সেকশন 2 এবং কি বলছি প্লাস হচ্ছে রেট এট হুইচ ফ্লুইড মাস স্টোরড উইদিন সেকশন 1 এন্ড 2। তার মানে বলতে চাচ্ছি যে তোমার 1 নাম্বার এবং 2 নাম্বার যে সেকশন, এই সেকশনের মাঝখানে যতটুকু ফ্লুইড প্রবেশ করলো সেটা কিসের সমান হবে? যতটুকু এই সেকশন থেকে আউট হয়ে গেল, তাই না? তারপর সেকশন 2 এটা তো যেহেতু চলমান মুভিং ফ্লুইড, তো সেকশন 2 দিয়ে যতটুকু
আউটফ্লো হইলো, পাশাপাশি যদি এখানে কিছু স্টোর হয়, এটা আমরা ধরে নিচ্ছি যে এখানে যদি কিছু স্টোর হয় বা এখান থেকে রিমুভ হয়, এখানে যতটুকু স্টোর হবে এবং এখান থেকে যতটুকু আউটফ্লো হবে। কিন্তু আমরা স্টেডি ফ্লোর ক্ষেত্রে কি জানি, আমরা প্রথমে কিন্তু ডিরাইভেশনে বলছি, ঠিক আছে, যে অন ডাইমেনশনাল স্টেডি ফ্লোর ক্ষেত্রে আমরা তোমার কি দেখছি যে কনস্ট্যান্ট, মানে ডিসচার্জটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, তাই না? মানে একটা বিভিন্ন সময়ের সাথে ডিসচার্জ সেম থাকবে। তার মানে আমরা বলতে পারতেছি স্টেডি ফ্লোর ক্ষেত্রে কোনো তোমাদের এইখানে হচ্ছে স্টোর হবে না। যদি স্টোর না হয় তাহলে কি হবে, রেট অফ ইন তোমার এই মানগুলা বসাই তাহলে কি হয়, যে ডিএম ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, রো এ ডিএস বাই ডিটি, যেহেতু ডিটি আগে ছিল, ডিএস বাই ডিটি আবার হচ্ছে ভেলোসিটি ডিস্টেন্স বাই টাইম। তাহলে তোমাদের কি দাঁড়াচ্ছে, এক নম্বর সেকশনে রো ওয়ান এ ওয়ান বি ওয়ান এবং 2 নম্বর সেকশনে হচ্ছে রো টু এ টু ভি টু। যেহেতু আগে আমরা বলে আসছি ডি ওয়ান এম ওয়ান বাই ডিটি, ডি ওয়ান এম টু বাই ডিটি, তাহলে দাঁড়াচ্ছে কি, যদি আমরা রিপ্লেস করি এইগুলা দ্বারা, রো ওয়ান এ ওয়ান বি ওয়ান ইজ ইকুয়াল টু রো টু এ টু ভি টু। তার মানে কি হচ্ছে মাস ফ্লো রেট ইকুয়াল থাকতেছে। বুঝতে পারছো? এইখানে তোমাদের বোঝার বিষয়টা হচ্ছে যে ডিএম সমান র এ ডিএসটা কিভাবে আসলো এবং এখানে কিভাবে ডিএস বাই ডিটি থেকে ভেলোসিটি আসলো। ঠিক আছে, তার মানে এটাই তো আমাদের ইকুয়েশন, আমরা আগে বলে আসছি যে প্রত্যেকটা সেকশনে মাস ফ্লো রেট সেম থাকবে। এই অন ডাইমেনশনাল স্টেডি ফ্লোর ক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে ডিরাইভেশন করতে পারি, যে কন্টিনিউটি ইকুয়েশন ফর অন ডাইমেনশনাল স্টেডি ফ্লো। এখন বলো, এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। তোমাদের তো ফেস দেখা যাচ্ছে না, যেখানে বোঝা যাচ্ছে না যে আসলে বুঝতেছো কতদূর। অন ডাইমেনশনাল স্টেডি ফ্লো ডিরাইভেশন কিভাবে আসলো আমরা একটু দেখার চেষ্টা করলাম। তো এইখানে আরো কোয়েশ্চেন আছে কোনো, নাকি সবাই বুঝছো, নাকি কেউ কিছু বুঝো নাই? স্যার ওই স্যার ডিএম স্যার ওখানে স্যার বুঝলাম না। গুড। ডিএম মানে হচ্ছে মাস, আমরা বলতেছি না মাস ফ্লো রেট। রেট মানে তো হচ্ছে টাইমের সাপেক্ষে কি পরিবর্তন, তাই না? তো এখন মাস মাস ইকুয়াল টু কি ছিল, ডেনসিটি ইনটু ভলিউম। এটা তোমাদের প্রথম ডেফিনেশনের দিকে পড়াইছে, ডেনসিটি ডেফিনেশন। ঠিক আছে, ডেনসিটি সমান ছিল মাস বাই ভলিউম। তাহলে মাস থেকে যদি আমরা ডেনসিটি যেতে চাই, ডেনসিটি ইনটু ভলিউম, ডেনসিটিটা তো আমরা র দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। ভলিউম কিভাবে আসলো, এ ইনটু ডিএস। এটা তুমি ফিগারে দেখো, এরিয়া তো আমরা ধরে নিছি, ক্রস সেকশনে এরিয়া হচ্ছে আমরা এ ওয়ান ধরে নিছি, তাই না? আর ক্রস সেকশন এরিয়া বলতে কি বোঝায়, তোমার ক্রস সেকশনে হচ্ছে হাইট উইথ, তাই তো। আর তুমি সেখান থেকে ভলিউম কিভাবে পাবো, সেটা যদি তুমি লঙ্গিচুডাল ডিস্টেন্স দ্বারা মাল্টিপ্লাই করো তাহলে ভলিউম পাওয়া যায় না। তো সেই ডিস্টেন্সটাই হচ্ছে আমরা ডিএস, এটা আগে ধরে নিছি যে ডিএস পরিমাণ মুভ করছে, তার মানে ডিএসটা হচ্ছে
আরেকটা ডাইমেনশন, তুমি দৈর্ঘ্য প্রস্থের পাশাপাশি এখানে লেন্থ পাইছো ডিএস দ্বারা। তো দৈর্ঘ্য প্রস্থকে এরিয়াকে দ্বারা লেন্থকে গুণ করলে আমরা ভলিউম পাই। ঠিক আছে, তো ভলিউম তাহলে এ ইনটু এস টা হচ্ছে ভলিউম, আর হচ্ছে ডেনসিটি দিয়ে এইটাকে আমরা মাসকে এইভাবে ডেনসিটি ভলিউমে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, এবার বুঝতে পারছো? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে শুধু জাস্ট এই মানগুলো বসাইছি, তোমার যে ডিএম এর পরিবর্তে রো এ ডিএস, আর ডিটি তো আগেই ছিল তাই না? এখানে আমরা তো ডিএম বের করছি, আর আমাদের ইকুয়েশনে ছিল ডিটি, তাহলে তোমাদের টি আগেই ছিল, ডিএস বাই ডিটি, তাহলে তোমার টাইম ডিস্টেন্স বাই টাইমটা হলো অলওয়েজ ভেলোসিটি, তো এই জন্য এটা ভেলোসিটি ভি হয়ে গেল। ঠিক আছে, তারপর শুধু তোমার আমরা দুইটা সেকশনে বললাম আর এবং দুইটা ইকুয়াল করতে হবে। এখানে একটা জিনিসের ডিএম কিউএল আসলো এবং ভেলোসিটি আসলো, ডিসটেন্স বাই টাইম হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশন। এবার ক্লিয়ার? স্যার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, অবশ্যই। একটা কেন, যা কয়টা আছে সবগুলো বলবো। স্যার এখানে ওই যে রো 1 এবং রো 2 যেটা, এখন হুম। কোশ্চেনটা হলো এটা তো সেম ফ্লুইডের মধ্যে না, তাহলে দুইটা আলাদা ঘনত্ব কেন? না, আমরা তো তোমার ডিরাইভেশন মানে কি? ডিরাইভেশন মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনকে কনসিডার করে আমরা করি। সেটা কোনো কারণে যদি তোমার এমন হয় যে এখানে তোমার সামহাউ এখানে ডেনসিটি পার্থক্য হতে পারে, হতে পারে না কোনো কারণে, আমরা সেই হতে পারাটা ধরে নিয়ে এটাকে আলাদা আলাদা বলতেছি দুইটা সেকশন। বুঝতে পারছো? আচ্ছা স্যার স্যার। এটা কি কম্প্রেসিবল চিন্তা কইরা, যে যদি কম্প্রেসিবল হ্যাঁ, এটা তো যদি তোমার কম্প্রেস হয়ে যায়? হ্যাঁ সেই মানে আমরা তো স্টিডি হচ্ছে একটা কন্ডিশন, এখানে আরো অনেকগুলো ফ্লুইড টাইপ আছে তাই না? স্টিডির পাশাপাশি যদি তোমার আরো কোনো টাইপের কারণে ডেনসিটির পরিবর্তন হয় তখন আমরা ইনকর্পোরেট করতে পারি। এটা আমরা পরের আরেকটা ডাইমেনশনে তোমার আরেকটা ডেরিভেশন পড়াবো, সেইখানে কথাটা ক্লিয়ার হবে, তাই এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, ভালো প্রশ্ন। যদি কোনো কারণে আমার দুইটা সেম হয় তাহলে আমার দুইটাকে বাদ দিলে হবে, তোমার মাস ফ্লো রেটের ডেনসিটি ইকুয়াল হয়ে স্যার যাবে। আমার মনে হচ্ছে স্যার ডেনসিটি চেঞ্জ হবে না। কেন হবে না বলো দেখি? মনে হচ্ছে রো 1 এবং রো 2 হবে না। রো A1 V1 সমান রো A2 V2 এর। তাহলে তো তোমার শুধু ডিসচার্জ হয়ে যাবে, ফ্লো রেট হচ্ছে না। বুঝতে পারছো? না, এটা আমরা তো স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য করতেছি স্টেডি ফ্লোর ক্ষেত্রে। এখন স্টেডি ফ্লো সাধারণত তোমার চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে, কিন্তু আমরা আরো কিছু টাইপ পড়েছিলাম তোমাদের, যে কম্প্রেসিভ ইনকম্প্রেসিভ। যদি এখন স্টেডি প্লাস হচ্ছে তোমার কম্প্রেসিভ হয়, যেখানে ডিসচার্জ মানে ডেনসিটি চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে তোমার তাহলে তো রোট আলাদা হবে। বুঝতে পারছো? আমরা তো ডিরাইভেশন মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অবস্থা, কিন্তু তোমার প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কারণে কি হবে সেটা ওই মুহূর্তে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। যদি মনে করো ডিসচার্জ চেঞ্জ হচ্ছে না, তাহলে দুটো ইকুয়াল হবে, তাহলে রো ওয়ান রো বাদ দিলেই হবে। আর যদি মনে করো চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা আলাদা রাখবো। এটা তো ডিরাইভেশন মানে কি, তোমরা যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা করো, এটা তো একটা ফর্মুলা। বুঝতে পারছো? অলওয়েজ সব বিষয়গুলোকে কাভার করে করা হয়, কিন্তু পরিস্থিতির কারণে আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই তখন সেই সিচুয়েশন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করতে হয়। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে তাহলে। স্যার দ্বিতীয় পেজটা একটু আবার যদি। এটা না স্যার এর আগে, স্যার এর আগেরটা থেকে স্যার এইখানে কিরকম? জি স্যার এই পেজটা। এটা আমরা বলতেছি তোমার যে কনজারভেশন অফ মাস। কনজারভেশন অফ মাস কি হচ্ছে, যে এইখানে হচ্ছে তোমার মানে আমাদের মানে ফ্লুইড যে ফ্লো হচ্ছে তা মানে ইনফ্লোতে যা ছিল আউটফ্লোতে তা থাকবে, মানে কোনোভাবেই তার কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তনটা এটা আমরা ধরে নিছি যে হচ্ছে যে ইনফ্লোটা হচ্ছে,
sharing. তুমি কি দেখতে পাচ্ছ এবার? জি স্যার। এটা ওয়ার্ড ফাইল। থ্রি ডাইমেনশনাল ফ্লোর ক্ষেত্রে আগেটা কিন্তু আমরা ওয়ান ডাইমেনশন, শুধু এক্স ডিরেকশনে আমরা হচ্ছে তার কি অবস্থা সেটা চিন্তা করতে, এখন আমরা এক্স ওয়াই এবং জেড তিন ডিরেকশনে চিন্তা করব। আগে আমরা একটা শর্ট ডিস্টেন্সে ফ্লুইড নিয়েছিলাম, এইবার শুধু আমরা একটা ফ্লুইড এলিমেন্ট চিন্তা করে ডিরাইভেশনটা করবো, ঠিক আছে? যে মনে করো ওই যে এ বি সি ডি ই এফ জি এস, এটা হচ্ছে একটা যে ঘনক দেখতে পাচ্ছ তোমার, এটাকে একটা ফ্লুইড এলিমেন্ট ধরে হচ্ছে আমরা থ্রি ডাইমেনশনাল ডিরাইভেশনটাতে যাচ্ছি। জাস্ট একটা ফ্লুইড এলিমেন্ট। আবার একটু খেয়াল করো, এই পাশে যে এ বি সি ডি ই এফ জি এইচ, এটা ফ্লুইড এলিমেন্ট। এটার আমরা থ্রি ডাইমেনশনাল মানে ফ্লোয়িং ফ্লুইডের একটা এলিমেন্ট, যেটাকে আমরা কনসিডার করে থ্রি ডাইমেনশনাল অবস্থায় কোয়ান্টিটি ইকুয়েশন কি হবে এটা আমরা চিন্তা করতেছি। এটা আমরা এখানে বলার চেষ্টা করতেছি যে লেট আস কনসিডার একটা পাইপ ফ্লো হচ্ছে, যেখানে একটা ফ্লুইড এলিমেন্ট আছে যার হচ্ছে তোমার এক্স ডিরেকশনের লেন্থ হচ্ছে ডিএক্স। কার্সারটাকে ফলো করো তোমরা, যে এক্স ডিরেকশনের লেন্থ হচ্ছে ডিএক্স, ওয়াই ডিরেকশনের লেন্থ হচ্ছে ডিওয়াই, যেটা এই যে এই ডিসটেন্সটা, এবং জেড ডিরেকশনের লেন্থ হচ্ছে ডিজেড। আবার বলি, একটা ফ্লুইড এলিমেন্টে আমরা চিন্তা করছি এ বি সি ডি ই এফ জি এইচ, যার হচ্ছে তোমার এক্স ডিরেকশনের লেন্থ হচ্ছে ডিএক্স, ওয়াই ডিরেকশনের লেন্থ হচ্ছে ডিওয়াই, ফিগারে শো করা আছে, এবং ডিরেকশনের লেন্থ হচ্ছে ডি জেড। এখন মনে করো যদি এই পাশ থেকে ফ্লো হয়, এই দিক থেকে মানে এক্স ডিরেকশন বরাবর, সাধারণত আমরা যেহেতু এটা যেহেতু লঙ্গিচুডিনাল ডিরেকশন, এই পাশ থেকে ফ্লো হবে আমরা চিন্তা করতেছি, তাহলে প্রথম ফ্লোটা কোন জায়গায় আসবে? যেমন ধরো এই এলিমেন্টে যখন ফ্লো হবে এ বি সি ডি, এই ফেসে কিন্তু এটা হবে, আমরা আগে যেটা দেখাইছিলাম সেকশন 1, মানে প্রথম ফেজ। এইখানে ফ্লুইড এই পাশ থেকে এই ওয়ালে, এই এলিমেন্টের এন্টারিং পয়েন্টটা হচ্ছে তোমার এ বি সি ডি, এটা সেকশন 1 ছিল তোমাদের আগের ডেরিভেশনে, এবং ই এফ জি এইচটা হচ্ছে সেকশন 2। ঠিক আছে, তোমার এই যে এ বি সি ডি ই এফ জি এইচ এই এলিমেন্টের এটা হচ্ছে এন্টারিং পয়েন্ট, এবং যেটা লিভিং পয়েন্ট মানে হচ্ছে তোমার এইখানে ইনফ্লো হবে এবং ই এফ জি এইচ থেকে আউটফ্লো হবে। আচ্ছা, এখন আমরা সামনে আগাই। আমরা বলতে চাচ্ছি তোমার যে এবিসিডি ফেস, এই ফেসে যখন মাস ফ্লো রেট আমরা যেটা আগে বলে আসছি, তাই না? তোমার আমরা আগে লাস্ট যেটা ডিরাইভেশন করে আসলাম র ডেনসিটি এরিয়া এবং ভেলোসিটি, তাই না? এক নাম্বার ডিরাইভেশন মানে ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে, তাহলে মাস ফ্লো রেট আমরা তাই বলছি। ফ্লো রেট মানে যে পার সেকেন্ড, একই কথা। মাস ফ্লুইড এন্টারিং দ্য ফেস এবিসিডি, এবিসিডি ফেসে ইনফ্লো ফ্লো রেটটা কি, যে ডেনসিটি
নাকি উপর না না, এক্সেসটা হচ্ছে আসলে তোমার দেখানোর জন্য, আমি তো যে কোনো জায়গায় দেখাতে পারি। এটা আসলে তোমরা একটা টেবিল চিন্তা করো আগে। টেবিল আছে না তোমাদের সামনে, টেবিল, বুঝতে পারছো? আমি আরেকটু ভালোভাবে বুঝাই। মনে করো একটা টেবিল চিন্তা করলে, টেবিলের যে সামনের সাইড না, মনে করো লেফট সাইড যেটা আছে, একটা লেফট সাইড থাকবে না? তুমি যদি টেবিলের সামনে বসে থাকো, আমার কথা খেয়াল করো একটু। লেফট সাইডে তোমার যে দেয়ালটা থাকবে, এটা ধরো ABCD, আর রাইট সাইড যেটা থাকবে এটা হচ্ছে তোমার EFGs। আর এক্সিসটা তো তোমার দেখানোর জন্য যে কোনো জায়গায় দেখাইছে আর কি, বুঝতে পারছো? জি পয়েন্ট আলটিমেটলি তোমার যদি এটা এইখানে হইতো, তাহলে এটা তোমার জন্য বুঝতে একটু সহজ হইতো আর কি। এটা এক্সিসটা শুধু তোমার দেখানোর জন্য দেখাইছে, এটা যে এই পয়েন্ট যেতে হবে এরকম না। যেমন ধরো এটাকে যদি আমি একটু নিচে নামাই দিয়া এই বরাবর টানতাম, তাহলে তোমার কথাটা একদম এক্স্যাক্টলি হইতো, ঠিক আছে না? এবার বুঝছো আমার কথা? যদি আমি এটাকে একটু নিচে নামাই দিতাম, নিচে নামাই দিয়ে এই পয়েন্টটাকে যদি এই বরাবর এই রেখাটা টানা হইতো সিজি, তাহলে একদম ইকুয়াল হইতো, ঠিক আছে? এটা শুধু তোমার এক্সিসটা দেখানোর জন্য আসলে দেখাইছে। যখন এটা তো যে কোনো জায়গায় দেখানো যায়, আলটিমেটলি জিটা কিন্তু এইখানে হবে প্র্যাকটিক্যালি, বুঝতে পারছো? হ্যাঁ, গুড কোয়েশ্চেন। এবার ক্লিয়ার? জি স্যার। হুম, তাহলে আমরা বলতে চাচ্ছি যে EFGs, আর তোমরা যদি এই ফিগারটা ড্র করার সময় আমি যেভাবে বলছি এইভাবে ড্র করো, তার কোনো কনফিউশন থাকবে না। যে মনে করো এই পয়েন্টটাকে একটু নিচে নামায় দিয়ে এই যে ECGটা এই বরাবর দিয়ে দিবে, তাহলে হবে এই যে এই পয়েন্ট বরাবর, ঠিক আছে? আমি আসলে তোমাদের, আমি যেটা পড়াই আমার কাছে যে ফিগারটা ড্র করা আছে ওইটা আসলে ওইভাবেই ড্র করা, মানে ওই পয়েন্ট বরাবর, এই কনফিউশনটা যেন না হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা EFGs এই প্লেন থেকে যে আউটফ্লোটা কি হচ্ছে, আমরা বলছি ইনফ্লো যতটুকু ছিল, আগের যতটুকু ছিল ততটুকু আছেই। এখন যেহেতু আমরা হচ্ছে 3 ডাইমেনশনাল বরাবর চিন্তা করতেছি, মানে আমরা আগেরটার সাথে এটা পার্থক্যটা কোন জায়গায় হচ্ছে, আমরা 3টা ডিরেকশনে কি পরিবর্তন হচ্ছে সেটাকে আলাদাভাবে করতে চাচ্ছি। যে কারণে এইখানে হচ্ছে তোমার যে অর্ডারটা লিড করবে, মানে এই স্পেস থেকে, তা আমরা ধরে নিচ্ছি যে এই কিছু পরিমাণ, এই যে ডিএক্স, এই যে এটা তো ছিল র ইউ ডিওয়াই ডিজেড, এটা হচ্ছে যে এক্স এক্সিস বরাবর টোটাল ইনফ্লো ছিল। এখন এটা হয়তো খুবই অল্প, এই জন্য তোমার ডেল্টা বাই ডেল্টা এক্স দেওয়া হয়েছে, ঠিক আছে? যে ডেল্টা বাই ডেল্টা এক্স ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এই ডিরেকশন, এই তার কি পরিবর্তন, মানে কতটুকু ফ্লুইডের কি চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা এখানে এটার সাথে অ্যাড করতেছি। যে যখন এই এক্স অ্যাক্সিস বরাবর তার কি পরিবর্তন, এটাকে হচ্ছে আমরা ধরে নিচ্ছি পজিটিভ, খুবই ক্ষুদ্র হবে, যে কারণে তোমার ডি থেকে যখন ডেল্টাতে যাওয়া হয় তার মানে সেটা আরো ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র পরিবর্তনটাকে আমরা এখানে কনসিডার করছি। যে কারণে তোমার এখানে যে EFGs থেকে কি পরিমাণ আউটফ্লো হচ্ছে এটাকে আমরা ইনফ্লো প্লাস হচ্ছে তার ইনফ্লো এক্স এক্সিস বরাবর যে কি পরিবর্তন সেটাকে এর সাথে অ্যাড করা হচ্ছে। ক্লিয়ার? এই জায়গাটা এই হচ্ছে মানে আগের ডেরিভেশনের সাথে এখানে পার্থক্য। আমরা ধরে নিচ্ছি খুবই অল্প পরিমাণ পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনটা হচ্ছে যে কিছু পরিমাণ সেই অর্ডার পাস হচ্ছে। কি কি পরিমাণ বেশি হচ্ছে এটাকে আমরা পরে আসলে দেখাচ্ছি। হচ্ছে তোমার যে গেইন ইন মাস। স্যার ওই জায়গাটা একটু আরেকবার হ্যাঁ, আমি পরের লাইনটা বলছি বোঝার জন্য, আমি একটু তারপর প্রশ্ন করো। যে আমরা বলতে চাচ্ছি তার মানে এইখানে দেখাচ্ছি আমরা পজিটিভ দেখাচ্ছি না, এইটুকু হচ্ছে তোমার র ইউ ডিওয়াই ডিজেড হচ্ছে আমার এই প্লেন বরাবর ইনফ্লো হলো, তাহলে আউটফ্লোটা আমরা দেখাচ্ছি কি যে তোমার এই ইনফ্লো যতটুকু ছিল এটা তো আছেই, প্লাস হচ্ছে এক্স এক্সিস বরাবর কিছু পরিমাণ মাস গেইন করলো। যেহেতু আমরা বলতেছি যে কিছু পরিমাণ মাস গেইন করলো এবং সেটা খুবই অল্প, যে আমরা ডেল্টা বাই ডেল্টা এক্সটা দিচ্ছি, ডিএক্স দ্বারা বোঝাচ্ছি আমরা যে এক্স এক্সিস বরাবর যে কি পরিবর্তন বা আমরা গেইন ইন মাস বলতেছি, যে এক্স এক্সিস বরাবর কিছু পরিমাণ মাস গেইন হলো। এইটা কতটুকু হইলো বা কি হলো সেটা আমরা পরের লাইনে বলতেছি, যেটা হচ্ছে তোমার গেইন ইন মাস আমরা বলতেছি। তাহলে এই যে কতটুকু গেইন হলো এটা আমরা কিভাবে পাবো, এটা তো আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি, তাই না? এটা আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে পাবো, যে মাস ফ্লো রেট ইন দ্য সিস্টেম
যে আমাদের তোমার ইনফ্লো যতটুকু ছিল এবং ইনফ্লো থেকে আউটফ্লো যদি আমরা বাদ দিই, তার মানে আমরা এই মাসের যে চেঞ্জটা হইলো আউটফ্লোতে, চেঞ্জটাকে এখানে গেইন দ্বারা প্রকাশ করতেছে। আর আমরা তো এখনো জানি না আসলে কি হইলো, যে কারণে হচ্ছে তোমার এটাকে বলতেছে গেইন অফ মাস, মানে হচ্ছে যে এইখানে যে মাসের যে পরিবর্তনটা হলো এক্স অ্যাক্সিস, এই পরিবর্তনটা কি সেটা হচ্ছে আমরা দুইটা, একটা আমাদের ইনফ্লো আছে, একটা আউটফ্লো আছে, যদি আমরা বাদ দিই তাহলে পরিবর্তনটা পাওয়া যাবে। তাহলে আমরা ইনফ্লো মাইনাস আউটফ্লো এখানে করলাম, যে মাস ফ্লো রেট ইনটু দ্য সিস্টেম, মাস ফ্লো আউট অফ দ্য সিস্টেম, মানে ইনফ্লো আর আউটফ্লো তোমার এই যে এই দুই প্লেনে এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে ইনফ্লো আমাদের কি ছিল এখানে, যে র ইউ, ইনফ্লোটা হচ্ছে যে মাস ফ্লো রেট এন্টারিং দ্য স্পেস, মানে আলটিমেটলি কি পরিমাণ, মানে দুইটা সেকশন চিন্তা করে ফাংশনাল ইকুয়েশন মানে হচ্ছে দুইটা সেকশনে কি পরিবর্তন, এই পরিবর্তনটা কি হচ্ছে সেটা আমরা এখানে থ্রি ডাইমেনশনাল দেখতে চাচ্ছি। থ্রি ডাইমেনশনাল দেখতে যে আমরা যখন এক্স এক্সিস চিন্তা করলাম তখন দেখতেছি আমরা আলটিমেটলি কি দেখতে পেলাম, যেহেতু মাইনাস মান আসছে, যে আমাদের কিছু পরিমাণ মাস আসলে কমে যাচ্ছে, সামহাও এখানে লস, এটা আমরা পাইলাম এক্স এক্সিস বরাবর। এখন আমরা যদি সিমিলারলি তোমার ওয়াই এবং জেড এক্সিস বরাবর চিন্তা করি, যেটা আর ওইভাবে ভেঙে দেখানো হয় না এখানে, এটা সিমিলারলি লিখলেই হবে। তো আমরা তোমার এটা ছিল যে ডেল্টা এক্স, ডেল্টা বাই ডেল্টা এক্স, খেয়াল করবো এখানে যদি আমি শুধু এক্স ডিরেকশনে নিয়েছি, বাকিটা সেম আছে, ইউ ছিল যেহেতু এক্স এক্সিস বরাবর ভেলোসিটি। স্যার এটা মাইনাস আসে কিভাবে? ওইখানে তো বিয়োগ করে দিলে তো মাইনাস আসে না, তো প্লাসই থাকবে। এই যে তুমি এইখানে দেখো বিয়োগটা, এই যে দেখছো বিয়োগটা এখানে, এখানে কথা একই কথা দুইবার লেখা আছে, ইনফ্লো মাইনাস আউটফ্লো। স্যার ওই নিচের বিয়োগটা হ্যাঁ বিয়োগটাই তো, এইটা তো হ্যাঁ, ইনফ্লো আমার, তাই না? হ্যাঁ, এই বিয়োগে তো এটা ব্র্যাকেটটা তুলে দিলে এখানে মাইনাস হয়ে যাবে না? তাহলে তো আর ডিডি এক্স এর আগে তো আর মাইনাস থাকছে না। হ্যাঁ তুমি উল্টা বুঝতেছো, আমি একটু বুঝাই। মাইনাসই তো থাকবে। এটা তোমার, এটা থার্ড ব্র্যাকেট আছে, পুরোটার সামনে মাইনাস দেখতে পাচ্ছ তো? এই যে এটা তো হচ্ছে তোমার ইনফ্লো, ঠিক আছে, এই যে এইটুকু, এই জন্য লিখলে সুবিধা হয়, বুঝতে পারছো? দেখে অনেক সময় কনফিউজড হয়ে যায়, আমি এই কারণে লিখে পড়াই সব, কিন্তু এখন জি স্যার, বাধ্য হয়ে গেছি। বুঝতে পারছি। এই যে থার্ড ব্র্যাকেটের কারণে এইটা মাইনাস হবে, জি এই স্যার, যে জি মাইনাস স্যার। এটা বেনিশ হয়ে যাবে, এইটা তারপর এটা, এই যে যেহেতু মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস থাকবে, ঠিক আছে? এবার ক্লিয়ার বুঝতে পারছো? স্যার ওই যে উপরে ওইটা বুঝি নাই জি স্যার, স্যার। ফ্লুইড লিভিং EFGS পার সেকেন্ড, স্যার ওইটা কিভাবে হলো? এটা হচ্ছে তোমার এইটুক তো ছিল টোটাল, তাই না? স্যার ABCD এর ক্ষেত্রে স্যার ওইটা ইন্টার করছে। হ্যাঁ এটা করছে আমার মানে তিনটা ডাইমেনশন বরাবর, বুঝতে পারছো?
স্যার। মানে এক্স এক্সিস এর দিকে, কিন্তু এক্স এক্সিস এর দিকে যখন এন্টার করলো সে কিন্তু আলটিমেটলি ডাইমেনশনের দিকে এন্টার করলো। এন্টারিংটা হচ্ছে তোমার 3টা ডাইমেনশন, এটা খেয়াল রাখবা। যখন এবিসিডি ফেসে এন্টার হচ্ছে সে কিন্তু 3 ডাইমেনশনে এন্টার করতেছে, কিন্তু আমি যখন লিভিংটা চিন্তা করতেছি তখন আমি আলাদা আলাদা 3টা ফেসে 3টা ডাইমেনশনে চিন্তা করতেছি। যেহেতু আমি আলাদা আলাদা 3টা ডাইমেনশনে চিন্তা করতেছি, তার মানে এই একটা ডাইমেনশন বরাবর কি পরিবর্তনটা হলো আলটিমেটলি এইটাই আমি দেখতে চাচ্ছি, বুঝতে পারছো? যে কারণে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পরিবর্তনটা হচ্ছে খুবই ক্ষুদ্র। পরিবর্তন আমি কিভাবে পাবো? এটা তো আমার পরিবর্তন, এটা তো ছিল টোটাল, তাই না? আমি টোটালটারই তো কিছু অংশ এক্স ডাইমেনশনে পরিবর্তনটা হবে, এবং সেটা আমি কিভাবে প্রকাশ করবো? এই জন্যই তোমার এটা খুবই ক্ষুদ্র হবে, এবং সেটাকে আমরা প্রকাশ করছি ডেল্টা বাই ডেল্টা এক্স দ্বারা। ডেল্টা বাই ডেল্টা এক্স আগে তো ডি বাই ডি আমাদের, তাই না? এটা মানে হচ্ছে যে আরো ক্ষুদ্র হবে, এবং এই পরিবর্তনটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে টোটালটার এক্স এক্সিস বরাবর কি পরিবর্তন, এই জন্য ডিএক্স দেওয়া হয়েছে তোমার। এটা তো ছিল আমার টোটাল অংশ, টোটালটার কি এক্স এক্সিস বরাবর এই টার্মটা আসার প্রয়োজন পড়তো না যদি আমরা এটাকে অন ডাইমেনশনাল রাখতাম। যেহেতু আমরা 3 ডাইমেনশনাল যাচ্ছি, আলটিমেটলি আমরা দেখতে চাচ্ছি আর যখন লিভিং হচ্ছে, আউটফ্লো হচ্ছে, সেই ক্ষেত্রে 3টা অ্যাক্সিস বরাবর কি পরিবর্তনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের তোমার আগেরটার সাথে এইখানে পার্থক্য। এবং সেই পার্থক্যটার জন্যই আমরা ধরে নিচ্ছি এই পার্থক্যটা হচ্ছে আমরা পজিটিভ ধরে নিচ্ছি এখানে সুবিধার্থে, কিন্তু এটা পরে ক্যালকুলেশনে আসছে যে নেগেটিভ। স্যার তার মানে হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার আমরা হ্যাঁ, বলো। আসলে গেইন মাস মানে মাসটা তো বের করছি, মানে ভর, তাই না? তো ভরটা তো হুম, আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে। তো যদি গেইন মাস মানে আমরা কি পরিমাণ ইনক্রিজ এটা হচ্ছে, এটা তো আউটফ্লো মাইনাস ইনফ্লো হওয়ার কথা না? আপনি তো এখানে ইনফ্লো মাইনাস আউটফ্লো দিয়েছেন, এতে তো মাসটা নেগেটিভ হয়ে যাচ্ছে। ভর কখনো নেগেটিভ হতে পারে স্যার? ভর নেগেটিভ হতে পারে না। আমি এই জন্যই তো বলতেছি তোমার ডেরিভেশনটাকে তোমাকে থিওরিটিক্যাল চিন্তা করতে হবে। তার মানে হচ্ছে কি মাস এখানে কমে যাচ্ছে, সামহাউ লস হচ্ছে, বুঝতে পারছো? নেগেটিভ সাইন দ্বারা মানে বোঝাচ্ছে হচ্ছে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে না। এই জন্যই তো এটা কন্টিনিউটি ইকুয়েশন, বুঝতে পারছো? এটা হচ্ছে ফর্ম চেঞ্জ হবে, মানে আলটিমেটলি মাস তো কখনো কমবে না, বা একটা জায়গা থেকে মানে আমরা আগে যে বলছিলাম স্টোর হচ্ছে, বুঝতে পারছো? তার মানে এখানে বোঝাচ্ছে হচ্ছে এই মানটা নেগেটিভ, মানে ইনফ্লো মাইনাস আউটফ্লো, ঠিক আছে? কারণ এখানে তুমি যদি ইনফ্লো মাইনাস আউটফ্লোটা না করো তাহলে তুমি বুঝবা না যে এইটার সাথে এইটার কি পরিবর্তন হবে, বুঝতে পারছো? যে কারণে আমরা ইনফ্লো থেকে আউটফ্লোকে বাদ দিচ্ছি, এবং গেইনটা আলটিমেটলি নেগেটিভ আসছে এই কারণেই যে আউটফ্লোতে যায় কিছু লস হচ্ছে, বুঝতে পারছো? কিন্তু তার মানে এই না যে এটা কমে যাচ্ছে। তো কারণ হচ্ছে কি কেন লস হচ্ছে, কারণ এটা তো 3 দিকে যাচ্ছে, বুঝতে পারছো? 3 ডাইমেনশনাল চিন্তা করার কারণেই হচ্ছে আলটিমেটলি এখানে লস নেগেটিভ সাইনটা আসছে, বুঝতে পারছো নাকি আগের জায়গায় আছে মনে হচ্ছে? যে কারণেই তোমার এখানে ইনফ্লো থেকে আউটফ্লো আমরা বাদ দিয়েছি যে কি পরিবর্তনটা হচ্ছে সেটা পাওয়ার জন্য, এবং আলটিমেটলি সেটা হচ্ছে মাইনাস আসছে। কিভাবে বোঝানো যায়? স্যার ওইটা হচ্ছে ডেল বাই ডেল এক্স হলো কেন স্যার? কারণ এই পরিবর্তনটা ডেল বাই ডেল জেড ওগুলো হলো না কেন? এক্স এক্সিস বরাবর যে এই যে এক্স ডিরেকশন বলা আছে, এই জন্য ডেল এক্স হয়েছে। পরেরটা দেখো ওই যে ডেল ওয়াই, যখন আমরা ওয়াই একটু আগে যে এক্সিস বরাবর স্যার গেলাম। ওটা সব দিকে হ্যাঁ, সব দিকেরটারই আমি শুধু এখন তো এক্স এক্সিসটা চিন্তা করতেছি, এই জন্যই তো তোমার 3 ডাইমেনশন করা হলো। আলটিমেটলি আমি সব দিকে পরিবর্তনটা হয়েছে, কিন্তু আমি প্রথমবার কনসিডার করতেছি শুধু এক্স এক্সিস, যে কারণে হচ্ছে কমে গেছে, বুঝতে পারছো? আমি তো এই যে এইখান থেকে তোমার এই পর্যন্ত শুধু এক্স এক্সিস বরাবরটাই। এখানে ফিগার আবার খেয়াল করো, যখন এবিসিডি প্লেনে প্রবেশ করতেছে তখন কিন্তু তোমার অবস্থায় আছে 3 দিকে, কিন্তু আমরা যখন এন্টারটা হচ্ছে মানে লিভিংটা হচ্ছে তখন আমরা এখানে আর শুধু এক্স এক্সিসটা চিন্তা করছি, করার পরেই কিন্তু তোমার যখন মান আসলো আমরা বলেছি সিমিলারলি ইকুয়েশন ফর মাস ইন গেইন। যদি আমরা এইভাবে আবার সিমিলারলি আসতে চাই, এটা যদি আবার ওয়াই দ্বারা এখানে বসাও, এখানে ডিওয়াই বাই ডিজেড হবে ডেল্টা ওয়াই, এভাবে যদি আবার প্রমাণ করে আসো তাহলে ওয়াই এক্সিস বরাবর সেম আসবে, এই যে ডেল্টা ওয়াই আর ভি চেঞ্জ হয়েছে, এবং ডেল্টা জেড ডব্লিউ, এই দুইটা আমরা না করে আগেটা একটা করেই বাকিটা সিমিলারলি বলে দিচ্ছি, বুঝতে পারছি? ডেরিভেশন কে ছোট করার জন্য।
এই আলটিমেটলি তোমার গেইন ইন মাস এক্স ডিরেকশন, জেড ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন, টোটাল তিনটা। এখন আমরা তারপর আসলাম একটাকে ডিরাইভেশন করে বাকি সিমিলারলি দুইটা বলে দিলাম। তারপর আসলাম যে টোটাল কি পরিবর্তন হচ্ছে, নেট গেইন ইন মাস। তার মানে তিনটাকে যোগ করে দিলেই হবে। আমরা মাইনাস যেহেতু তিনটা আছে, তিনটাকে কমন রেখে তিনটাকে আমরা একসাথে যোগ করে দিলাম। বুঝতে পারছো এই পর্যন্ত? আলটিমেটলি আমরা দেখতে চাচ্ছি যে একটা লিকুইড ফ্লোয়িং ফ্লুইডের তার এন্টারিং এর সাথে ইনফ্লোর সাথে আউটফ্লো তিন ডাইমেনশনে কি পরিবর্তনটা হয়। বুঝতে পারছো? একদিনে বেশি হয়ে যাচ্ছে পড়াশোনা। স্যার কেমন একটা সাউন্ড আসছে স্যার। এটা স্যার ল্যাপটপ ডিস্টার্ব করছে, এখানে আর কি করতে পারবি বলো? এ বি সি ডি ফেস আর হচ্ছে ই এফ জি এইচ ফেস কি সমান? হ্যাঁ সমান। তো ওটা তো তোমার এই তাহলে পাশ থেকে হচ্ছে। আমরা হ্যাঁ বলো তোমার কোশ্চেনটা বলো। তাহলে স্যার ওই যে মাস ফ্লুইড রেটটা তো স্যার দুই দিকেই সমান হওয়ার কথা স্যার। মানে স্যার ইন্টারিংটা আর লিভিংটা তো সমান হওয়ার কথা। এবিসিডিটা তো তুমি একটু খেয়াল করো এখানে। এবিসিডি মানে প্লেনে যখন বা ফেসে যখন এন্টারিং হচ্ছে সেটা কিন্তু আমরা তিন ডাইমেনশনে চিন্তা করতেছি, ঠিক আছে? তিনটা ডাইমেনশনে এখানে ফিজিবল। কিন্তু ইএফজিটা হচ্ছে আমার শুধু এক্স অ্যাক্সিস বরাবর, ঠিক আছে? যেটা তোমার এ ই এইচ ডি বরাবর হবে হচ্ছে ওয়াই এক্স জেড অ্যাক্সিস। বুঝতে পারছো? তার মানে হচ্ছে স্যার যখন স্যার ওই যে এক্স ওয়াই জেড তিনটাই করব তখন শুধু ওই যে পি স্যার রো ইউ ডিওয়াই ডিজেড এইটাই থাকবে। হ্যাঁ তিনটা যখন একসাথে তোমার হচ্ছে এইটুক, একসাথে তো এইটুকুই র ইউ ডিওয়াই ডিজেড, কিন্তু আচ্ছা আলাদা আলাদা এক্সিসে কি পরিবর্তন হচ্ছে সেটা আলটিমেটলি আমরা দেখার চেষ্টা করতেছি। না হলে তো তোমার আগেরটার সাথে এটার কোনো পার্থক্য থাকলো না থ্রি স্যার ডাইমেনশন। ওখানে স্যার স্যার তাহলে লিখে দিলে বোঝা যেত ভালো স্যার যে ইএফজিএস ইন এক্স ডিরেকশন পার সেকেন্ড। এইটা তোমার ফিগার থেকে দেখা যাচ্ছে যে এক্স ডিরেকশন, এটা দেখো ফিগারে। তোমার কথা বোঝা যাচ্ছে না। তোমার কথা তো শোনা যাচ্ছে স্যার না। এখন বুঝতে পারছি। বুঝা গেছে স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা এখন এটা তোমার তো ফিগার থেকে বোঝা যাচ্ছে, এই জন্য আলাদা করে বলে দেওয়া হয় না এক্স ডিরেকশন। বুঝতে পারছি। আচ্ছা তো আমরা এখান দেখতে তাহলে টোটাল যে গেইন অফ মাসটা হইলো, তো সেটাকে আমরা একসাথে যোগ করলাম। আচ্ছা এই পর্যন্ত তোমরা এটা থাকো, তারপর আমরা আগাই। এখন আমরা কম্পারিজনে যাবো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা তারপর কি বলছি দেখো, as per the principle of conservation of mass, the mass could not be created or destroyed in the fluid element. এটা আমাদের মেইন থিম এই কন্টিনিউটি ইকুয়েশন ডেরিভেশন। তাহলে কি হবে, therefore net increase of mass per unit time in the fluid element, এই যে পরিবর্তনটা হইলো যে নেট ইনক্রিজ অফ মাস ইউনিট পার ইউনিট টাইম, যে পরিবর্তনটা হইলো তোমার সেটা কি স্যার বলছে, শুড বি। স্যার নেটের মেবি প্রবলেম হচ্ছে স্যার, আমাদেরকে অনেকেই বলতেছে যে ক্লাসমেটরা ওরা জয়েনই করতে পারতেছে না, আবার যারা জয়েন করছে অনেকের কিছুক্ষণ পর পর ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। কেন নেটওয়ার্ক কেন প্রবলেম হবে, আমি তো ব্রডব্যান্ড ইউজ করতেছি। স্যার আজকে পর পর ডিসকানেক্ট হয়ে যাইতেছি। জি স্যার। এটার কি সমাধান করা যায় বলো দেখি। নেট তো আমার এখানে ঠিকই আছে। কতজন আছে তোমরা তারা একটু দেখি, কিন্তু 86 দেখাচ্ছে আমার এখানে পার্টিসিপেন্ট। এরকম কতজনের সমস্যা হচ্ছে? স্যার আমারও হচ্ছে। স্যার আমার এখানে হচ্ছে মাঝে স্যার মাঝে আমারও অনেক হচ্ছে এরকম পরে অনেক আসতে পারছি স্যার, গত দুইবার। টপিক স্যার আমার পুরোটাই মিস গেছে, স্যার আমারও হচ্ছে স্যার। বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে স্যার। এখানে তো সবই ঠিকই দেখাচ্ছে, তাহলে কি করা যায় বলো, তোমরা বুদ্ধি দাও কি করা যায়।
আচ্ছা, এখন ক্লাস তো আগাইতে হবে, যেহেতু এইভাবে এই সমস্যাগুলো তোমার নিয়ে সামনে আগাইতে হবে, তো আমরা সামনে আগাই। আমি তোমাদের সব ম্যাটেরিয়ালস তারপর দিয়ে দিব, তারপর হচ্ছে তোমরা ইমেলটা কিন্তু আজকে আমাকে দিবা, ঠিক আছে? আমি সব দিয়ে দিব তোমাদের, তারপর তোমরা একটু নিজেরা দেখবা, তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি অবশ্যই সলভ করার চেষ্টা করে দেবো। মানে আমাকে মেইল করবা, আমি প্রয়োজন আলাদা করে টাইম দিব তোমাদের। আগে নিজেরা একটু ডিসকাস করবো কোথাও যে সমস্যাগুলো হচ্ছে, যে জায়গাগুলো সলভ হচ্ছে না, কারণ এটা স্বাভাবিক তোমাদের, কারণ আসলে ম্যাথমেটিক্স এবং ডিরাইভেশন এগুলা মানে ফেস টু ফেস কন্ট্যাক্ট ছাড়া বা না লিখে, আমি যেটা বিশ্বাস করি তোমার ম্যাথমেটিক্স আসলে দেখে দেখে হয় না। এখানে আমি তোমাদের কিন্তু ক্লাসগুলো লিখতে বলি, কারণ লিখতে গেলে হয় কি যে তুমি বা আমি বা আমারও ভুল হতে পারে, বা তোমরা কোথায় বুঝতে পারো না, এই জায়গাটা নিজে নিজে ধরা যায়। দেখে দেখে মনে হয় যে আমি সবই পারি, কিন্তু যখন তুমি সেটা হাত কলমে লিখতে যাও বা সলভ করতে যাও, তখন আসলে প্রবলেমটা আইডেন্টিফাই করা যায় কোথায় প্রবলেম। এখন এই সমস্যাটা নিয়েই ক্লাস নিতে হচ্ছে, এইটার তো আর সমাধান আমি খুঁজে পাচ্ছি না। তো তোমাদের পরীক্ষার আগে তো অবশ্যই ফিজিক্যাল ছাড়া তো পরীক্ষা হবে না, অনলাইনে হবে না, যদিও বাইরে শুরু হয়েছে আমাদের ভেটেরিনারি ফ্যাকাল্টিতে বিদেশিদের জন্য। এখন যেহেতু ক্লাস নিতেই হচ্ছে, তো আমরা এইভাবে আস্তে আস্তে আগাই, তারপর তোমাদের যদি ফার্দার প্রবলেম থাকে সেটা আইদার অনলাইনে আমরা সলভ করে ট্রাই করবো, যদি না হয় তারপর পরে দেখা যাবে ক্লাস ওপেন হওয়ার পরে, ঠিক আছে? তাহলে আমরা সামনে আর একটু আগে, আর বেশিক্ষণ লাগবে না তোমাদের। আমরা টোটাল যে মাসের কি পরিবর্তন সেটা পাইলাম, এখন বলতেছে যে এটা আসলে কিসের সমান হবে, যে নেট ইনক্রিজ, এটা তো আলটিমেটলি তোমার নেট গেইন অফ মাস বা নেট যে পরিবর্তনটা হইলো, এটা কি বলতেছে, কারণ আমরা কনজারভেশন অফ মাস থেকে কি আমরা কি জানি যে হচ্ছে কোনো মাস এটাকে ডেস্ট্রয় করা যাবে না, ক্রিয়েটও করা যাবে না, তাহলে এই মাসটা কোথায় যাবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা ওরা এখানে কি বলতে চাইছে, যে নেট ইনক্রিজ অফ মাস পার ইউনিট টাইম ইন দ্য ফ্লুইড এলিমেন্ট, এই যে নেট ইনক্রিজটা হইলো, এটা কি হবে, শুড বি ইকুয়াল টু দ্য রেট অফ ইনক্রিজ অফ মাস ইন দ্য ফ্লুইড এলিমেন্ট। মানে এটা তো আমরা নেটটা কি আলটিমেটলি আমরা আলাদা আলাদা করে পাইলাম, এবং এইটার যে পরিবর্তনটা হইলো সেটা হচ্ছে টোটালটার পরিবর্তনের সমান হবে, এই যে রেট অফ ইনক্রিজ অফ মাস ইন দ্য ফ্লুইড এলিমেন্ট। নেটটা তো আমরা আলাদা আলাদা করে যোগ করে তোমার পাইলাম, এটা একভাবে পাইলাম। এখন যদি আমি টোটালটাকে একসাথে চিন্তা করি, যে টোটালটার একসাথে কি পরিবর্তন হয় বা রেট অফ ইনক্রিজ হয়, সেটার সমান হবে, সেই টোটালটা কিভাবে পাবো সেটাই তোমার পরবর্তীতে আসছে, যে মাস অফ ফ্লুইড ইন দ্য ফ্লুইড এলিমেন্ট। মাসটা আমরা কি, যে এখন আগে তো আমরা তোমার হচ্ছে যে এক্সিস বরাবর, তিনটা এক্সিস বরাবর আলাদা আলাদা পরিবর্তন হয়ে টোটাল কি পরিবর্তন আসলো এটাকে আমরা বের করলাম। এটা তোমরা রাখো, এখন আমরা আলাদাভাবে চিন্তা করতেছি যে টোটাল মাসটা কি, যে মাস অফ ফ্লুইড ইন দ্য ফ্লুইড এলিমেন্ট। তাহলে মাসটা আমরা আগে কি দিয়ে দেখে আসছি, যে ডেনসিটি ইনটু ভলিউম, তাই না? আমরা যেটা আগে দেখলাম যে মাস মানে হচ্ছে ডেনসিটি ইনটু ভলিউম। ডেনসিটি হচ্ছে তোমার, ডেনসিটি হচ্ছে রো, আর ভলিউম এর তিন ডিরেকশনের লেন্থ, উইথ এবং হাইট মিলেই হচ্ছে, এটা হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, যেটা হচ্ছে তোমার এই ফিগার থেকে দেখা যাচ্ছে যে ডিএক্স ডিওয়াই ডিজেড। এটা হচ্ছে তোমার টোটাল মাস অফ ফ্লুইড এলিমেন্ট। আমরা যে এলিমেন্টটা নিছি এটা হচ্ছে টোটাল মাস ডেনসিটি ইনটু ভলিউম। তাহলে রেট অফ ইনক্রিজ অফ মাস ইন দ্য ফ্লুইড এলিমেন্ট, আমরা যেটা তোমার আগে দেখাইছি যে তিনটা অ্যাক্সিস বরাবর যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা হচ্ছে ডেল্টা ডেল্টা বাই ডেল্টা টি রো ডিএক্স ডিওয়াই ডিজেড, মানে এটাকে হচ্ছে রেট। রেট মানে রেটে যখন আমরা যাব তখন আমরা নর্মালি টাইমের সাপেক্ষে যাই, তাই না? যেহেতু এটা খুবই ক্ষুদ্র সেই জন্য ডেল্টা টাইমে যাওয়া হয়েছে। এখন বলতেছে এটা তোমরা যেটা আগের লাইনে বলছে, যে লাস্ট লাইনে, যে টোটালটাকে একসাথে চিন্তা করে যে রেটের পরিবর্তনটা হচ্ছে,
আর এখানে আমরা আলাদা আলাদা ভাবে বের করে একসাথে যেটা যোগ করছি এই দুইটা ইকুয়াল হবে। এই কথাটা বুঝতে পারছো? আমরা টোটাল এলিমেন্টটাকে একসাথে চিন্তা করে, যেটা এখানে করছি, একসাথে চিন্তা করে তার যে রেট মাসের যে চেঞ্জটা হচ্ছে এবং আলাদা আলাদা ভাবে পরিবর্তন করে টোটাল যোগ করে 3 ডিরেকশন আলাদা পায়ে যে যোগ করে একটা আমরা পাইছি একসাথে, দুইটা ইকুয়াল হবে। এই পয়েন্টটা বুঝতে পারছো? এটাই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। কারণ যেহেতু কোনো মাস আমরা এখানে ডেস্ট্রয় হয় না বা ক্রিয়েট হয় না, তার মানে টোটাল যে পরিবর্তনটা একসাথে যে পরিবর্তনটা হচ্ছে তিনটা আলাদা আলাদা ভাবে পরিবর্তন করে, মানে তিনটা ডিরেকশনে আমরা আলাদা আলাদা যে পরিবর্তন পাইছি তিনটার যোগফল ইকুয়াল হবে। এটা তো সাধারণ কথা, বুঝতে পারছো এই জায়গায়? এবং সেটাই হচ্ছে এইখানে আবার যেহেতু দুইটা আলাদা, এই দুইটা ইকুয়াল একসাথে লিখছি আগে যেটা আমরা পাইলাম। এখানে তোমার যে গেইন অফ মাস বা যে পরিবর্তনটা হইলো একসাথে ইকুয়ালটা হচ্ছে তোমার আমরা টোটালটা একবারে চিন্তা করে যা পাইছি সেটা। ডিএক্স ডিওয়াই ডিজেড দুই পাশে কমন আছে, এটা বাদ দিল। তারপরে তোমার সাইড চেঞ্জ করলে যে ডেল্টা রো বাই ডেল্টা টি, এই টোটালটাকে যদি তোমার ওই পাশে নিয়ে যাও, সাইড চেঞ্জ মানে সাইড চেঞ্জ করে আমরা তারপর পাইলাম যে ডেল্টা রো বাই ডেল্টা টি প্লাস ডেল্টা বাই ডেল্টা এক্স রো ইউ, ডেল্টা বাই ডেল্টা ওয়াই রো ভি, ডেল্টা বাই ডেল্টা জেড রো ডাব্লিউ। কিন্তু তোমার দুইটা ইকুয়েশন যেহেতু সেম, দুটাকে ইকুয়েশন করে জাস্ট সাইড চেঞ্জ করা হয়েছে। এবং এটাই হইলো তোমার 3 ডাইমেনশনাল কন্টিনিউটি ইকুয়েশন ফর 3 ডাইমেনশনাল, জেনারেল কন্টিনিউটি ইকুয়েশন ফর 3 ডাইমেনশনাল ফ্লো। বুঝতে পারছো? আমার মনে হয় অনেকই কনফিউজিং। ফাইনালি যেটা করা হলো তোমার, আমি আবার একটু রিপিট করি, তিনটা ডাইমেনশনে আমরা আলাদা আলাদা পরিবর্তনটাকে যে পাইলাম, তিনটাকে যোগ করে একটা টোটাল পরিবর্তন পাই। এটা কিন্তু আলাদা আলাদা কম্পোনেন্টটাকে তিনটাকে একসাথে করে এক্স ওয়াই জেড ডিরেকশন, এটার যে পরিবর্তন হইলো ফ্লুইড মাসের, ডেফিনেটলি সেই টোটাল এলিমেন্টটাকে যদি আমরা একবারে চিন্তা করি তার যে পরিবর্তন হলো দুইটা ইকুয়াল হবে। এই কথাটা বলেই দুটো ইকুয়েশনকে ইকুয়াল লিখলো। ইকুয়ালের মাধ্যমে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে ইকুয়েশনটা পাইলাম। বুঝতে পারছো? এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ কন্টিনিউটি ইকুয়েশন। এখন এইখানে আর কিছু তোমাদের নেট যেহেতু ডিস্টার্ব করতেছে এই জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। এটা হচ্ছে জেনারেল ফর্ম। এখন এইটাকে আরো কয়েকটা ক্ষেত্রে করা যায়, যেমন ধরো যদি স্টেডি ফ্লো হয় আমার ডেনসিটি পরিবর্তন হবে না, ডিসচার্জ যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এটার কোনো পরিবর্তন নাই। ডেল্টা রো বাই ডেল্টা টি ইকুয়াল টু 0, আমি এই অংশটা বাদ যাবে স্টেডি ফ্লোর ক্ষেত্রে। ডেল্টা বাই ডেল্টা এক্স রো ইউ, ডেল্টা বাই ডেল্টা ওয়াই রো ভি, ডেল্টা বাই ডেল্টা জেড রো ইউ ইকুয়াল টু 0। আগের ইকুয়েশনে শুধু এই অংশটা বাদ যাবে। আচ্ছা, যদি ইনকম্প্রেসিবল ফ্লুইড হয়, মানে ফ্লো হয়, ইনকম্প্রেসিবল ফ্লোর ক্ষেত্রে যেটা হয় এখানে কি হবে, যে হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে, যেটা তোমরা আগে কোশ্চেন করছি। স্টেডি ফ্লোর ক্ষেত্রে হচ্ছে তার মানে পরিবর্তনটা কনস্ট্যান্ট, রেটটা সেম থাকবে, যে কারণে ডেল্টা রো বাই ডেল্টা টিটা হচ্ছে 0, তার রেটটা সেম থাকবে, যে কারণে এই টোটাল টার্মটা 0 হয়েছে। আর এইখানে হচ্ছে ইনকম্প্রেসিবলের ক্ষেত্রে ডেনসিটিটাই কনস্ট্যান্ট থাকবে। তার মানে কি হবে, ডেনসিটি যেহেতু তিন জায়গায় সেম রাখার দরকার নাই, মানে একই তিন ডিরেকশনে সেম হবে, তার মানে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই বাই ভি বাই ডেল্টা ওয়াই এবং ডেল্টা ডব্লিউ বাই ডেল্টা জেড ইকুয়াল টু 0। একটা হচ্ছে জেনারেল ফর্ম, আর একটা হচ্ছে তোমার স্টেডি ফ্লোর ক্ষেত্রে কি ফর্ম। স্টেডি ফ্লোর ক্ষেত্রে হচ্ছে রেট কনস্ট্যান্ট, যে কারণে ডেল্টা রো বাই ডেল্টা টিটা 0, এটা কিন্তু কাছাকাছি, বুঝতে পারছো? আর ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে হচ্ছে টোটাল ডেনসিটিটাই কনস্ট্যান্ট, যেমন টোটাল টার্মটাই বাদ দিয়ে দিলে হবে। তার মানে আমরা তিনটা কন্ডিশনে তোমার 3 ডাইমেনশনাল ইকুয়েশন দেখলাম। একটা হচ্ছে জেনারেল, স্যার ইনকম্প্রেসিবলটা আবার একটু বলবেন? হ্যাঁ আবার বলছি। স্টেডি ফ্লোর ক্ষেত্রে হচ্ছে কি রেটটা কনস্ট্যান্ট, ডেল্টা রো বাই ডেল্টা টি, টি মানেই তো রেট, তাই না? পার টাইম মানেই হচ্ছে রেট।
রেটটা কনস্ট্যান্ট, যেখানে হচ্ছে তোমার ডেল্টা রো বাই ডেল্টা টি এই টার্মটা 0 হয়ে গেছে, কিন্তু ইনকম্প্রেসিবলের ক্ষেত্রে হচ্ছে যে ডেনসিটির কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা তোমরা আগের বার প্রশ্ন করছিলে যে ওটা কেন থাকবে। এখন এই ক্ষেত্রে ইনকম্প্রেসিবল ফ্লুইড মানে হচ্ছে যেখানে ডেনসিটি ফিক্সড, মানে রো অলওয়েজ সেম। যেহেতু রো অলওয়েজ সেম, তাহলে তিনটার ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হবে না, দেখার কোনো প্রয়োজন নেই। এই জন্যই র টার্মটাকে বাদ দেওয়া হয়েছে। র ডেল্টা ইউ বাই, যেখানে দেখো যে রোটা আছে না তিনটার ক্ষেত্রেই, যেখানে এই জন্য রটাকে বাদ দেওয়া হয়েছে, যে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স, ডেল্টা ভি বাই ডেল্টা ওয়াই, মানে আলটিমেটলি শুধু তোমার তিন ডিরেকশনে ভেলোসিটির পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে রেট কনস্ট্যান্ট, একটা হচ্ছে টোটাল ডেনসিটিটা কনস্ট্যান্ট, সিটি ফ্লো এবং ইনকম্প্রেসিবল। এই হচ্ছে তোমাদের থ্রি ডাইমেনশনাল ডিরাইভেশন, ঠিক আছে? আমার মনে হয় অনেকেরই কিছু প্রবলেম আছে, তোমরা নিজেরা আবার একটু করবা, তারপর যদি মনে হয় কোনো প্রবলেম আমি আবার এক্সপ্লেন করবো, ঠিক আছে? আমরা একটু ব্রেক দিই, কি বলো? থিওরি পার্ট শেষ, ঠিক আছে? জি স্যার। আমরা তাহলে স্টপ শেয়ার করে দিই এটা। তোমরা, আমি একটু ব্রেক দিই কয়েক মিনিট, তারপর 3:30টার দিকে আসি স্যার। না না, এত কেন 3:30টার দিক না, 2-3 মিনিট, কারণ আমি অঙ্ক করাবো এখন, ঠিক আছে? এবং থ্রি ডাইমেনশনাল অঙ্ক করাবো না, কারণ এটা অনেক জটিল, এইদিকে যাচ্ছি না। স্যার এখনই করান স্যার, ব্রেকের দরকার নেই। এখনই করাবো অঙ্ক? জি স্যার, এখনই করি। শেষ করা দেন স্যার। স্যার 2-3 মিনিট আবার কই যাব? না না, যাওয়ার দরকার নাই, সবাই থাকো, মাথাটা একটু খালি করার জন্য বললাম, মানে একটু রিল্যাক্স করার জন্য। কানেক্টেড থাকো সবাই, ডিসকানেক্ট হওয়ার দরকার নেই। কারণ হচ্ছে তোমার আমি একটা সূত্রের অঙ্ক করাবো শুধু, কিউ ইজ ইকুয়াল টু এবি, ঠিক আছে? 10 মিনিট লাগবে না। কিউ ইজ ইকুয়াল টু এবি খুবই সহজ ফর্মুলা না? আচ্ছা, তাহলে আমরা আবার যাই। শেয়ার স্ক্রিন। ডাইমেনশনটাকে আমরা ওইখানে নিয়ে আসলাম। এই কেউ একজন এটা পড়ো, আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি, তোমাদের কথা শুনি একটু। কেউ একজন প্রবলেমটা একটু পড়ো, কি বলা আছে? আনমিউট করে কেউ একজন পড়ো। A pipeline tapers from 8 centimeter diameter to 4 centimeter diameter. The quantity of water flowing through the pipe is 0.1 meter cube per second. Find the discharge in liters per second and also the average velocity at the two sections. তার মানে কি বুঝলা, যে একটা পাইপ আছে যেটা হচ্ছে এইখানে ডায়ামিটার হচ্ছে 8 সেন্টিমিটার, এবং ট্যাপার মানে হচ্ছে কি ক্রমান্বয়ে তার ডায়ামিটার চেঞ্জ হয়, এটাকে বলে ট্যাপারিং। আমাদের ওয়ার্কশপ টেকনোলজিতে পড়ার কথা। এই পাশে হচ্ছে 8 সেন্টিমিটার ডায়ামিটার, আস্তে আস্তে কমে সেটা হলো 4 সেন্টিমিটার। এরকম একটা পাইপ, এটা দ্বারা হচ্ছে ওয়াটার ফ্লো করতেছে, এবং ডিসচার্জটা দেওয়া আছে কত, 0.1 মিটার কিউব পার সেকেন্ড। এখন বলছে ডিসচার্জটাকে লিটার পার সেকেন্ডে নিতে, এবং দুইটার এই ফ্লোয়িং ওয়াটারের অ্যাভারেজ ভেলোসিটি বের করতে। তাহলে আমরা যদি সলিউশনে যাই, তোমার এখানে কি দেওয়া আছে, যে হচ্ছে ডিসচার্জ দেওয়া আছে 0.1 মিটার কিউব পার সেকেন্ড। মিটারের কিউবের সাথে লিটারের কি সম্পর্ক বলো দেখি, কে বলতে পারো? সবাই ঘুমাই গেছো? মিটার কিউবের সাথে লিটারে কি সম্পর্ক ইউনিট কনভার্সনে? 1 liter is equal to 10 to the power minus 3 meter cube.
হ্যাঁ ঠিক আছে, তোমরা অনেক সময় উল্টা করে ফেলো। তাহলে 1 মিটার কিউব সমান কত হবে? 1000 লিটার। ঠিক আছে, তোমারটার সাথে 0.1 10³ লিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এখানে মিটার কিউব থেকে লিটারে যাচ্ছি, 100 লিটার পার সেকেন্ড, কারণ 1 মিটার কিউব সমান 1000 লিটার। তোমরা প্র্যাকটিক্যালি চিন্তা করবা ইউনিট গুলো কনভার্ট করার সময়। আমি বারবারই বলি এই কথা, যেমন 1 মিটার কিউব মানে কি হচ্ছে তোমার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতা 1 মিটার, তাই না? তো এরকম একটা জায়গায় নিশ্চয়ই 0.001 লিটার ওয়াটার ধরবে না, তার মানে 1000 লিটার হবে, তাই না? প্র্যাকটিক্যাল সেন্স যেটা, তোমরা অনেক সময় এরকম কনফিউজ করে ফেলে, প্র্যাকটিক্যালি চিন্তা করলে আর কনফিউজড হয়। 1 মিটার কিউব সমান 1000 লিটার, তার মানে এটা আমাদের একটা আনসার 10 লিটার পার সেকেন্ড। আর আমাদের যে আরেকটা, যেহেতু এখানে দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে যে আমাদের লিটার পার সেকেন্ডে ডিসচার্জটা নিতে, সেটা আমরা নিয়ে নিলাম। পাশাপাশি আরেকটা বলছে যে অ্যাভারেজ ভেলোসিটি। এখন অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে পাবো আমরা দেখি। ডিসচার্জটা আমাদের মিটার কিউব ছিল, এটা আমরা সেন্টিমিটার কিউবে নিলাম, কারণ তোমার ডায়ামিটার গুলা সেন্টিমিটারে দেওয়া আছে। তুমি চাইলে এটা মিটারে করতে পারো, কারণ এটাকে চেঞ্জ করলে আবার 10 টু দি পাওয়ার মাইনাসে চলে যায়, যে কারণে এটা সেন্টিমিটারে রাখছি আমি। তোমরা চাইলে শুরুতেই মিটার কিউব রেখে ডায়ামিটার গুলাকে সেন্টিমিটার মিটারে নিয়েও করতে পারো। দুইটা ডায়ামিটার দেওয়া আছে, D1 আমরা ধরলাম এই সেকশনে, D2 এই সেকশনে। তাহলে আমরা এরিয়া বের করতে চাই। 1 নম্বর সেকশন এরিয়া বের করলাম, যেহেতু পাইপের ফর্মুলা। এরিয়া পাইলাম তোমার 50.2 π/4 d স্কয়ার ফর্মুলা দ্বারা। এবং দুইটা A1 এবং A2 দুই সেকশনে আমরা এরিয়া বের করলাম। যেহেতু আমরা কি জানি Q = AV, তার মানে কিউ জানি আমরা, ডিসচার্জ তো সেম থাকবে, তাই না? যেহেতু কোনো লস বা অ্যাড হচ্ছে না, দুই সেকশনে সেম থাকবে। তাহলে আমরা কি পাইতে পারি? QAB থেকে ভি পাওয়া যাবে না? কিউ সমান কি? A1 V1 A2 V2। তাহলে আমরা যদি V1/Q/A1 সেন্টিমিটার পার সেকেন্ড আছে, এটাকে আমরা আলটিমেটলি মিটারে নিয়েছি। কারণ শুরুতেই তোমরা মিটারে সবগুলা কনভার্ট করে করতে পারো, যেটা আমি আগেই বললাম। তারপর আমরা V1 পাইলাম। V1টা মানে সেকশন 1 এর ভেলোসিটি। তাহলে সিমিলারলি ডিসচার্জ যেহেতু সেম, আমরা V2 থেকে V2 পাইতে পারি ডিসচার্জ এরিয়া দ্বারা ভাগ করে, এই ফর্মুলা থেকে আলটিমেটলি আমরা দুইটা ভেলোসিটি পাইলাম, V1 এবং V2। তাহলে এভারেজ কিভাবে পাবো? দুইটা যোগ করে ভাগ করে দিলে হবে, ভেরি সিম্পল। তাহলে এভারেজ ভেলোসিটি হচ্ছে V1/V2/2, দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে 49.74 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এত সহজ অঙ্ক আছে আরো? বুঝতে পারছো ম্যাথ? সবাই কি অঙ্ক রেখে ঘুমায় পড়ছে নাকি? জি স্যার। খুবই সিম্পল ম্যাথ। তো সিমিলারলি এই চ্যাপ্টারে সব ম্যাথই হচ্ছে Q = AB ফর্মুলা। এটা এত ইজি আসে না, কঠিন আসে। তো আসে না, এই চ্যাপ্টার থেকে ইজি ম্যাথই আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখি। স্যার এটা কোন ফর্মুলা স্যার? হ্যাঁ বলো, বুঝতে পারিনি, একটু জোরে বলো। Q সমান A1 V1, এটা কোন ফর্মুলা স্যার? Q = AB, এই যে ফর্মুলা যদি না জানো তো ভুলে গেছি স্যার। Q = AB, এটা তো একটা ফান্ডামেন্টাল ফর্মুলা। ডিসচার্জ সমান কি? এরিয়া ইনটু ভেলোসিটি। ও আচ্ছা। হ্যাঁ, এবার মনে করছে? ডিসচার্জ সমান কি? এরিয়া ইনটু ভেলোসিটি। তুমি এরিয়া এবং ভেলোসিটির ইউনিট বসাও, দুইটা বসায় তুমি ম্যাথমেটিক্স ইকুয়েট করে দেখবা যে ডিসচার্জ ইউনিট আসে নাকি, এটা তোমার কাজ। ঠিক আছে, এরিয়া এ আর ভি এর ইউনিট বসাবো পাশাপাশি। স্যার এই ম্যাথ গুলো দিলে তো তাও পারা যায়, কিন্তু হচ্ছে ওই ঝগড়া করতেছে কে? পাইপ ফ্লো এর চ্যাপ্টারের সাথে যখন হচ্ছে কন্টেস্ট করে দেয় তখন আর পারা যায় না। কি বললা তুমি? কোশ্চেন শোনা যায়নি, আবার একটু বলো।
আমাদের আরেকটা চ্যাপ্টার আছে না, পরে হচ্ছে পাইপ ফ্লো। ওই পাইপ ফ্লোর সাথে যখন এই চ্যাপ্টার মিক্সড করে কোশ্চেন করে তখন হচ্ছে আর না, পারা যায় পাইপ না। ফ্লো আলাদা চ্যাপ্টার কেন থাকবে? পাইপ ফ্লো আলাদা চ্যাপ্টার তো নাই। আমি মনে হয় সবাইকে একটু মিউট করে দিছি, যে কথা বলছিল একটু আনমিউট করে আবার বলো। যে কোশ্চেনটা করতেছিলা আনমিউট করে আবার একটু বলো। আমি সবাইকে মিউট করে দিয়েছি তো। স্যার আমাদের আরো একটা টপিক আছে না, পাইপ ফ্লো। তো হচ্ছে গত বছর আগের বছর কোশ্চেন কোনটাতে দেখলাম যে হচ্ছে কি পাইপ ফ্লো এর কোশ্চেনের সাথে মিক্সড করে দাও, তো ওগুলোতে সমস্যা হয়ে যায়। ও কোশ্চেন দেখছো, সেটা নিয়ে আমি কথা বলি পরে। কোশ্চেন তো সবসময় তো সব ইয়ার একই টিচার ক্লাস নেয় না, বুঝতে পারছো? এই জন্য সবসময় কোশ্চেন দেখে মিলবে না প্রশ্ন, বুঝতে পারছো? তবে কোশ্চেন দেখবো অবশ্যই আইডিয়া নেওয়ার জন্য। অনেক সময় তোমার টিচার চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় এক একজন এক একভাবে পড়ায়, সেই অনুযায়ী হচ্ছে কোশ্চেন সেট হয়, বুঝতে পারছো? জি স্যার। আমি যা পড়াই না সেই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে না, তবে পড়ানোটা ক্লিয়ার বুঝতে হবে এই আর কি, ঠিক আছে? আমার পার্ট থেকে। ঠিক আছে, আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা আরো সহজ, একটু বড় আর কি। এটা ছেলেদের মাঝখান থেকে কেউ পড়ো, তোমাদের একটু সজাগ করে, সবাই ঘুমাই গেছে। ছেলেদের মাঝখান থেকে কেউ পড়ো। A pipe AB branches into C and D in shown in figure. হ্যাঁ, এই পর্যন্ত থাকো। একটা কি বলছে যে একটা পাইপ এ বি ব্রাঞ্চ, যে এ বি একটা পাইপ, এখানে আইসা সি এবং ডি দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, তারপর করো। The pipe has diameter of 45 centimeter at A, হ্যাঁ পড়ো, তুমি পুরোটাই পড়ো, 30 centimeter at B, 20 centimeter at C, and 15 centimeter at D. Determine the discharge at A if the velocity at A is 2 meter per second. Also determine velocity at B and D if velocity at C is 4 meter per second. ঠিক আছে, তো এটা আমরা কি বলতে চাচ্ছি, যে তোমার একটা এরকম পাইপ আছে যেটা হচ্ছে এ থেকে শুরু হইলো, বি তে এসে এটা আবার দুইটা ভাগে ভাগ হয়ে গেল, সি এবং ডি তে। আমরা বলতেছি যে এতে ডায়ামিটার হচ্ছে 45 সেন্টিমিটার, বি তে 30, সি তে 20, ডি তে 15, যদিও ডি দেখতে একই রকম মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু ম্যাথমেটিক্যালি দুইটা ডায়ামিটার আলাদা, কিন্তু এটা হচ্ছে 20 সেন্টিমিটার, ডিটা হচ্ছে 15 সেন্টিমিটার। আমাদের কি বলছে যে এ তে হচ্ছে আমরা ডিসচার্জ বের করতে চাই এ পয়েন্টে, এখানে ভেলোসিটি দেয়া আছে, তাহলে আমরা কিভাবে পাবো? যেহেতু ডায়ামিটার দেয়া আছে, তাহলে এরিয়া পাওয়া যাবে পাই বাই 4d স্কয়ার দ্বারা, আর ভেলোসিটির সাথে কিউ পাওয়া যাবে, যেহেতু কিউ ইজ ইকুয়াল টু এভি। তোমরা মনে রাখবা এখানে হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এভি, এই ফর্মুলা দ্বারা সবগুলো নেয়। আচ্ছা, তারপর কি বলছে যে বি তে এবং ডি তে ভেলোসিটি বের করতে, সি তে দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড। এটাও সিমিলার অঙ্ক। আমরা এখানে যেটা দেখাইলাম তোমার, যে ডায়ামিটার গুলাকে আমরা মিটার নিলাম, এবং প্রত্যেকটা পয়েন্টে যদি এরিয়া বের করতে চাই, এ পয়েন্টে এরিয়া হচ্ছে 4d স্কয়ার, এ বি সি ডি চারটা পয়েন্টে আমরা এরিয়া বের করলাম, ঠিক আছে? ডায়ামিটার দেওয়া আছে, এখান থেকে ফর্মুলা দ্বারা 4d স্কয়ার ফর্মুলা দ্বারা হচ্ছে এরিয়া বের করলাম চারটা পয়েন্ট। আচ্ছা, তারপর আমাদের কিউ পয়েন্টে ডিসচার্জ বের করতে বলছে, আমাদের এরিয়া বের করলাম, ভেলোসিটি দেওয়া আছে যে কিউ ইজ ইকুয়াল টু এবি, যেহেতু তার মানে মাল্টিপ্লাই করলে আমরা ভেলোসিটি পাচ্ছি। তারপর দেখো যে ফিগারটা একটু খেয়াল করো, যে এ পয়েন্টেও যা ছিল বি পয়েন্টেও ডিসচার্জ সেম হচ্ছে, বি পয়েন্ট পাস করার পরে কিন্তু দুই দিকে ভাগ হচ্ছে, ঠিক আছে? তার মানে এ তে ডিসচার্জ যা ছিল বি তে ডিসচার্জ সেম থাকবে, এরিয়া কমে গেছে, তার মানে আলটিমেটলি ভেলোসিটি বাড়বে। তার মানে হচ্ছে এইখানের যে কিউ ছিল, এই কিউটার এ তে যে ডিসচার্জ ছিল বি তেও সেম ডিসচার্জ, তার মানে আমরা এই যে কিউ এটাকে এখানে ইউজ করতে পারি, এই যে এটা যে a1 a v a ইজ ইকুয়াল টু a b v b।
আলটিমেটলি হচ্ছে ডিসচার্জ সেম, এটার মান হচ্ছে যে এটা QA, তার মানে V is equal to QA বাই, মানে QA বাই হচ্ছে AV। এখান থেকে আমরা ভেলোসিটি পাইলাম, বুঝতে পারছো? মানে এইখানে যা ডিসচার্জ, A পয়েন্টে ডিসচার্জ এবং B পয়েন্টে ডিসচার্জ সেম। এই ডিসচার্জটা যেটা আমরা আগে পাইছি এটাকে ইউজ করে B পয়েন্টে আমরা ভেলোসিটি বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে যে C পয়েন্ট, তার মানে এই যে ডিসচার্জটা এখানে যা ছিল B পয়েন্টে, এটাই কি তোমার দুই দিকে ভাগ হয়েছে। তার মানে C পয়েন্টের যে ডিসচার্জ আর B পয়েন্টের ডিসচার্জ দুইটার যোগফল এটা সমান হবে, ঠিক আছে? খুবই সিম্পল চিন্তা করো, যেহেতু এই ডিসচার্জটাই দুই দিকে ভাগ হয়েছে, তার মানে এই দুইটার যোগফল এইটার সমান হবে। এটা যে এই A পয়েন্টের যে ডিসচার্জ, B পয়েন্টের যে ডিসচার্জ, এই দুইটা C পয়েন্ট এবং D পয়েন্টের ডিসচার্জের ইকুয়াল হবে, ঠিক আছে? এটাই বলছে এখানে যে QA is equal to QC plus QD। এগুলো আমরা তাহলে এই যে AV তে চলে যাই। এটা জাস্ট হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল, আমাদের আলটিমেটলি D পয়েন্টে ডিসচার্জ মানে ভেলোসিটি চাইছে। আমাদের সাইড চেঞ্জ করি, বিটাকে এই পাশে রাখি, QA VB এর মান পাইছি আমরা আগেই, আর AC এর মান আমরা আগে বের করছি এখানে, এই যে AC এর মান, আর হচ্ছে তোমার এই D টা মানে VC মানে ভেলোসিটি দেওয়া আছে এখানে, যে তোমার এখানে দেওয়া আছে C পয়েন্টে ভেলোসিটি। আলটিমেটলি আমরা হচ্ছে এটা যদি মান বসাই এখানে, VT-টা হচ্ছে আমরা খুব ইজিলি পাচ্ছি। এখানে তোমাদের যেটা মনে রাখতে হচ্ছে, একটা বিষয় মনে রাখতেই হচ্ছে যে A পয়েন্টে এবং B পয়েন্টে ডিসচার্জ সেম, এবং C আর D এর যোগফলটা হচ্ছে এই দুইটার সমান, যেটা হচ্ছে একদম ফিগার থেকে খুব ইজিলি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই ম্যাথ বুঝতে সমস্যা আছে কারো? কোনো প্রবলেম আছে বলো, এটা বুঝছো সবাই? বা কারো সমস্যা থাকলে বলো। ঠিক আছে, রেসপন্স করতে হবে তো। জি স্যার। খুবই সহজ, তাই না? জি স্যার। আরো পড়াবো ম্যাথ? কথা তো বোঝা যাচ্ছে না। করান তাই না? সাবজেক্ট কে দিবেন সেটা করান। পরীক্ষা যেটা দিব, পরীক্ষা এখন প্রশ্ন করি নাই, কিভাবে বলবো কোনটা দিব বলো? যে টাইপেরটা করবে সেগুলো করান। ওইটা চিন্তা করতে হবে তোমাদের, পরীক্ষার ডেট হওয়ার পরে, আগে চিন্তা করতে লাভ নাই। স্যার আমাদের এবার একটু করায় পরীক্ষার না জন্য স্যার কাইন্ডলি একটু সাজেশন দিয়েন, কারণ স্যার এইরকম মানে আমাদের তো কোর্স তো ভালো মতো হয় নাই এবার, মানে অনলাইনে অফলাইনে। স্যার এইবার যদি একটু সাজেশন দিতেন সবার জন্যই ভালো হতো। জি স্যার, এটা একটু যদি আপনি দেখতেন স্যার আমাদের জন্য খুব ভালো হতো স্যার। এখন জি স্যার, তোমাদের সুবিধা আমি হতো বলি, সবার। আচ্ছা ঠিক আছে, তোমাদের আগেরটা তো অফলাইনে হয়েছে, ওটা তো কোনো সমস্যা নাই। অনলাইনে তো আমি কয়টা ডেফিনেশন পড়াইছি বলো? 4টা, আর 10টার মতো ডেফিনেশন করালাম, 2টা ডেরিভেশন আর 2টা ম্যাথ। আমি কি সাজেশন দেবো বলো? তার মানে এটা না মানে স্যার, স্যার মানে এই যে স্যার সবগুলা আমাদের সাবজেক্ট মিলেই এই সেমিস্টার খিচুড়ি শেষ লাগে। হচ্ছে স্যার, আবার নিউ সেমিস্টার শুরু হচ্ছে, আবার দুইটা একসাথে পরীক্ষা হবে, এই জন্য স্যার আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে, একটু সাজেশন দিলে ভালো হতো। এখন বলো যে কি সাজেশনটা দিব? পড়াইলামই তো এই অল্প, এখন তো পড়ানোই, যেমন এটার ম্যাথে আমি যাচ্ছি না, তোমাদের 3 ডাইমেনশনাল ম্যাথে যাব না আসলে, গত বছরও যাই না যদিও। তোমাদের তো না করে পরীক্ষা হবে না আমি যতদূর এখন পর্যন্ত জানি আর কি। স্যার এই চ্যাপ্টার থেকে স্যার এই দুইটা ম্যাথ করবো শুধু স্যার। এবং অন্য আগের বছরের প্রশ্ন দেখবা, মানে এই টাইপের মধ্যেই থাকবে, টাইপ চেঞ্জ হবে না, ঠিক আছে? স্যার এই দুইটাই থাকবে। বলো। এটা সোজা আছে স্যার। এটা সহজ তো চ্যাপ্টার, এই জন্য তো শেষে পড়ানো হয় সহজে। নাম চেঞ্জ করে দেবো শুধু? স্যার মান চেঞ্জ করে দিয়ে। আচ্ছা, মান চেঞ্জ করে দিব। আর স্যার টাইপ চেঞ্জ করেন না। স্যার তার হুবহু দিয়ে দিবেন স্যার, পারবে স্যার। তাই না? স্যার মান তো শুধু চেঞ্জ করে না, দেবেন। কনসেপ্ট আমি কি বলছি যে Q is equal to AB, এই ফর্মুলা মনে রাখলে এই চ্যাপ্টারের ম্যাথ পারবা। যদি এটা না বুঝো ঠিক মতো তাহলে ঝামেলা বাঁধবে। যাই হোক, তাহলে তোমাদের আমার পার্ট মোটামুটি শেষ, আমরা এই পর্যন্তই পড়াবো আসলে।
যেটা স্যার বললাম সূত্র প্রমাণ কি আসতে পারে পরীক্ষায়? সূত্র কি বলো? সূত্র প্রমাণ সূত্র প্রমাণ ছাড়া আর কি দিব পরীক্ষায় বলো? আর তো কিছু দেওয়ার দেখি না আমি। তোমরা লাস্ট বারে কোশ্চেন দেখো, লাস্ট তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আছে, ঠিক আছে? এটা সাজেশন দিয়ে দিলাম, যাও তোমাদের ইমিডিয়েট সিনিয়রদের কোশ্চেন দেখো। আমার আমি যে 2 চ্যাপ্টার পড়াইলাম। স্যার ওই কোশ্চেন তো স্যার রিডিং করতেই স্যার আধা ঘন্টা লাগবে। কেন? ফাইনালের প্রশ্ন দেখতে বলছি। জি স্যার, ফাইনালি স্যার শুধু লেখা স্যার, আর না, লেখা কোশ্চেন স্যার। তবে তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমি গতবার আমার পার্টি সবগুলো আমি ডিরাইভেশন দিছি পরীক্ষা, কিন্তু মানে তোমাদের সিনিয়ররা করছে কি, ওরা শুধু ইকুয়েশনটা লিখছে। যেমন ধরো আমি একটু দেখাই এখানে, এই যে যেমন ধরো যে আমি বলছি যে 1 ডাইমেনশনাল ফ্লো, এটা দেই নাই যদিও, আচ্ছা 3 ডাইমেনশন তো এখানে নেই, যাই হোক। যে আমি বলছি যে 1 ডাইমেনশনাল ফ্লো, সাপোজ মনে করো আমি মানে অ্যাজ এ ফর এক্সাম্পল বলছি 1 ডাইমেনশনাল স্টেডি ফ্লো ডিরাইভ করে 1 ডাইমেনশনাল ফ্লোর ক্ষেত্রে তারা করছে কি ম্যাক্সিমাম এই লাস্ট লাইনটা লিখছে, বুঝছো? লিখে তারপর লিখছে হচ্ছে এখানে ρ1 বলতে বোঝায় হচ্ছে ডেনসিটি, এরিয়া এ বলতে এরিয়া বোঝায়, বি হচ্ছে এভারেজ ভেলোসিটি। তে বলো আমি 4 নম্বরে কয় নাম্বার দিব তোমরাই বলো। এবং মানে ম্যাক্সিমাম তাই করছে। এখন তোমাদের এটার মানে বোঝায় কি জানো, যে তোমরা আসলে আগে কিছু দেখো নাই, পরীক্ষার আগের রাত্রে পড়তে গেছো, এক রাত পরে কিন্তু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি কিছু মনে রাখতে পারবা না। অ্যাটলিস্ট তোমরা ক্লাসের পর পর একটু দেখো, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ আগের রাত পরে পাস করতে পারবো নাকি। আমরা তো হার্ডলাইনে আসলে যেতে চাই না কখনোই। কারণ তোমরাই বলো যে তারপর আমি 1 নাম্বার দিছি, আর কি করবো বলো? আচ্ছা যাই হোক, আমরা এইখানে শেষ করবো আর কি তোমাদের। আর হচ্ছে তোমাদের এই 2টা মেতে অ্যাসাইনমেন্ট থাকবে, খোলা হওয়ার পরে দিবা, যে 2টা আমি ক্লাসে করাইলাম। জি স্যার। কারণ অ্যাসাইনমেন্ট আমি দেই হচ্ছে অফলাইনে আমাদের যে ম্যাথ গুলো করা হয়েছিল ওইটার পিডিএফ দিলে একটু ভালো হতো স্যার। সব সব তো স্যার হলে রেখে আসা হয়েছে। এটা তো তোমাদের আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করানো হয়েছে, পিডিএফ কিভাবে দিব এতগুলা বলো? স্যার অ্যানসার গুলো তো স্যার আপনার কাছে স্যার। কিন্তু ইন্ডিভিজুয়াল তো আমি আসলে দেখি না এখনো, বুঝতে পারছো? দুইটা শীট ছিল, ওই দুইটা শীট যদি স্যার দেয়া যেত। শীট ছিল মানে ওই কোশ্চেনটার ম্যাথের স্যার। কোশ্চেন, জি স্যার। সেটা দিয়ে দিব, সেটাতে কোনো সমস্যা না। তোমরা তো মেল অ্যাড্রেসে দাও নাই, মেল দিয়ে দিও, সেটা আমি দিয়ে দিব, কোনো সমস্যা না। আর তোমাদের আমি যতদূর জানি যে খুলে তারপর পরীক্ষা হবে, মানে ক্যাম্পাস খুলবে এবং ফেব্রুয়ারির মাঝামাঝিতে খোলার তারপর একটা তো আর সম্ভাবনা পরীক্ষা আছে। হবে না, মানে ক্লাস হবে না তো মাঝে আর। না ক্লাস হবে না ঠিক আছে, কিন্তু সারা তো আছে, তোমাদের সলভ করে দেওয়া যাবে তো, যেহেতু এটা অ্যাবনর্মাল সিচুয়েশন। দাঁড়া আমরা সব শেয়ার করে দিই। ঠিক আছে, তাহলে তোমরা একটা ইমেল অ্যাড্রেস দিও আমাকে, আমি তোমাদের ম্যাটেরিয়ালস গুলো সব দিয়ে দিব। চ্যাটে দিছো কি? স্যার চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার। দাঁড়াও আমি একটু কপি করে নিচ্ছি। আমার আগের গুলো একটু দেখতে হবে, তাহলে আমি গুছাইয়া তাহলে দিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? আজকে হয়তো পারবো না। স্যার 2 চ্যাপ্টার একসাথে দিয়ে। হ্যাঁ 2 চ্যাপ্টার সহ। স্যার আমাদের তো স্যার আতিক স্যার ম্যাথ গুলো করায় নাই স্যার, ওগুলো কি করবো স্যার? একটু স্যারের সাথে কথা বলো, স্যারের পার তো আমি আসলে কিভাবে বলবো বলো? স্যারের সাথে একটু কথা বলো, স্যার তোমাদের অবশ্যই বলবে যে কি করবে। তোমাদের জিমেল আইডি না, তোমরা কিন্তু ইউনিভার্সিটির আইসিটি সেকশনে কথা বলো, আমাদের বিইও ডোমেইন মেইল অ্যাড্রেস আছে কিন্তু, ঠিক আছে? এটা তোমরা করে নিও, কারণ অনেক কিছু এটা যে ওই ইমেল ছাড়া অ্যাক্সেস করা যায় না। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, আর তোমাদের যে কোনো প্রয়োজন হলে একাডেমিক অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে? আমি আমার মেইল অ্যাড্রেস তোমাদের দিয়ে দিই এখানে।
আছে, আমার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তোমাদের। তোমাদের কোনো প্রয়োজন হলে কন্ট্যাক্ট করবো, আর আমি একটু এগুলো গুছিয়ে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে? এই যে মেইলটা দিছো তোমরা বাকিদের দিয়ে দিবা। তোমার 2 ঘন্টা 1.5 ঘন্টা শেষ হয়ে গেল, সামনাসামনি হলে তো টাইম বেশি লাগতো আর কি। তো ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো, আমরা এখানে শেষ করি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।